আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, সো আজকে আমরা একটা নতুন টপিক দেখব। একটা না, দুইটা টপিক দেখা ট্রাই করব। একটা হচ্ছে লাইটিং মডেল আর একটা হচ্ছে আপনার প্রজেকশন ট্রান্সফরমেশন। সো লাইটিং মডেলে আমি জাস্ট একটা প্রবলেম দেখাবো। এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট আপনার এক্সামের জন্য, ফাইনাল এক্সামের জন্য। সো লাইটিং মডেলে বা ইলুমিনেশন মডেলও বলতে পারি আমরা। এটা একটু তাহলে দেখবো এখানে তিন ধরনের লাইটের কথা বলা আছে। ফার্স্ট লাইটটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, সেকেন্ড লাইটটা হচ্ছে ডিফিউজ লাইট, থার্ড লাইটটা হচ্ছে স্পেকুলার লাইট। আচ্ছা, এই লাইটগুলো আসছে কই থেকে? এগুলো হচ্ছে আপনি ধরেন কোন একটা মানে যে সিনটা ক্যাপচার করতে চান। সিন কি? আমার 3D ওয়ার্ল্ডের ধরেন যে আপনি কোন একটা সিন ক্যাপচার করতে চান। এখন আমরা যে গ্রাফিক্স পড়তেছি, গ্রাফিক্সে কি হয়, আমরা তো সবকিছু রেন্ডার করতে চাই। আমরা কোড করব, আমরাই অবজেক্ট ড্র করব, আমরাই অবজেক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রজেকশন নেব, ইমেজ ছবি তুলবো, যেটা আমরা ভিউইং ডিরেকশনের মাধ্যমে দেখছি। তো ধরেন ছবি তোলার পরে ওটার কালার কি হবে, এটা তো ডিপেন্ড করবে কি যে আমার এনভায়রনমেন্টে কি কি লাইট আছে, আমার সিনে কি কি ধরনের লাইট আছে। যেমন এখন যেমন রাত, তো রাতে তো আর সানলাইট থাকার কথা না। আর সানলাইটের কালার কি হয়? সানলাইটের কালার আমরা হোয়াইট ধরতে পারি। আর ধরেন যে আমি এমন একটা রুমে আছি যে রুমের লাইটের মানে লাইট সোর্সের লাইটটা হচ্ছে আমার এই কালারের, এটা একটু হালকা ব্লুইশ গ্রেইশ টাইপ। সো হইতে পারে যে আমার ওইখানে শুধু এই লাইটটা নাই, এখানে দেখেন এই যে সামান্য একটা সাদা ইয়াও দেখা যাচ্ছে, রিফ্লেকশনও দেখা যাচ্ছে। হয়তোবা এটা অন্য কোনো লাইট সোর্স থেকে আসার কারণে এরকম একটা রিফ্লেকশন পাচ্ছি। তারপর আমার যে লাইট সোর্সটা আছে এটা তো এন্টায়ারলি আমার ফুল রুমকে কি বলে যে সব জায়গায় সিমিলার লাইটিং করবে না। এক এক জায়গায় দেখা যাবে একটু ডার্ক, কোথাও কোথাও দেখা যাবে একটু বেশি উজ্জ্বল। সো আমি যদি এখন ধরেন আমি একটা গেম বানাচ্ছি, তো আমার গেমের যে সিন আছে ওই সিনের বিভিন্ন অবজেক্টের কালার কিরকম হবে বা ইলুমিনেশনটা কিরকম হবে, এটা ফাইন্ড আউট করার জন্য যে কোনো একটা পয়েন্টে আমার সিনের ধরেন যে কোনো একটা পয়েন্টের কালার আছে, ধরেন যে আমার সিনে এই অবজেক্টটা আছে, এই অবজেক্টের এই পয়েন্টে কালারটা কি হবে এটা আমি ফাইন্ড আউট করতে চাই। ধরেন যে আমি জানি যে ওই সিনে শুধুমাত্র এক ধরনের লাইটই আছে, সে ওটা ব্লু লাইটই আছে। সো ব্লু লাইটের এই পয়েন্টে ইন্টেন্সিটিটা কিরকম হবে? আমরা তো কোড যখন করছিলাম যে কালারে আমরা দেখছিলাম RGB ভ্যালু ইউজ করতে পারতাম। সো RGB এর ভ্যালুগুলো কিন্তু আবার একটা রেঞ্জে আমরা ইউজ করতে পারতাম, 1 থেকে 255 এই রেঞ্জে আমরা যে কোনো ভ্যালু দিতে পারতাম। যত বেশি হবে ভ্যালু তত ডিপ হবে ওই কালারটা। সো এখন এই পয়েন্টে বা আমি যদি এই এক্সাম্পলটাও দেখাই, ধরেন যে এই পয়েন্টে ব্লু এর ইন্টেন্সিটি কেমন হবে, ব্লু কালারটা এইখানে ব্লু এর যে ইন্টেন্সিটি তার থেকে কিন্তু এই জায়গায় ব্লু এর ইন্টেন্সিটি কম, তাই না? দেখা যাচ্ছে এখানে অনেক বেশি ব্লুইশ এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা দেখা যাচ্ছে এটা অনেক বেশি ব্ল্যাক। রিজন হচ্ছে ধরেন ওই জায়গায় শ্যাডো ছিল বা অন্য কোনো অবজেক্টে শ্যাডো পড়তে পারে, যার কারণে ওই জায়গায় ব্ল্যাক কালারের ইন্টেন্সিটিটা বেশি। বাট এই জায়গায় এই পয়েন্টে ব্লু কালারের ইন্টেন্সিটি বেশি।
এখন ওই যে বললাম যে যে কোনো লাইটের তিন ধরনের লাইট আমরা করতে পারি, ডিভাইড করতে পারি। সেটা হচ্ছে এম্বিয়েন্ট, ডিফিউজ আর স্পেকুলার। এম্বিয়েন্ট হচ্ছে আপনার এম্বিয়েন্সে কি বলে মেজরিটি কালারটা কি, বা এম্বিয়েন্সে সব থেকে বেশি কালার কোনটা আছে। ধরেন যে আমার একটা ডার্ক রুমের মধ্যে আমি একটা বল রাখছি, সো ওই রুমে আমার এম্বিয়েন্ট কালারটা হবে ব্ল্যাক। তারপর ধরেন যে আমি ওই বলটার উপরে কোথাও থেকে ওই বলটার উপরে শুধু একটা স্পটলাইট তো আমরা বুঝি, স্পটলাইট করছে, ডিরেক্ট করছি, তাহলে কি হবে মানে, এবং ওই স্পটলাইটের কালারটা হচ্ছে একটু ব্লুইশ, বা ওই বলের আমরা বলতে পারি যে ওই বলের যে আছে সারফেসের এলিমেন্ট যেগুলো আছে ওই এলিমেন্টের কালার হচ্ছে ব্লু, এমনও হইতে পারে। আর স্পটলাইটের কালার সেই ক্ষেত্রে হইতে হবে হোয়াইট। এবং এইটা কই থেকে আসলো, এটা হচ্ছে ধরেন যে অন্য কোনো একটা লাইট সোর্স আছে, এই যে হোয়াইট যে স্পেকুলার যে লাইটটা আমরা দেখতেছি, এটা ধরেন যে এটা আমরা পয়েন্ট লাইট বলতে পারি, যে এটা অতটা ডিফিউজ হয় না, জাস্ট একটা পয়েন্টে, এই পয়েন্টে অনেক বেশি স্ট্রং বা ইন্টেন্সিটি অনেক হাই, আর তার চারপাশে ছড়াই গেছে, ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতেছে। তো আলটিমেটলি আমি বলটাকে দেখবো কিভাবে? আমার সিনে আমি যখন সবগুলো লাইট অ্যাকুমুলেট করে ওই বলটাকে দেখবো, তখন বলটা দেখতে এরকম হবে। এখানে অ্যাম্বিয়েন্ট কালারটাও থাকবে, ডিফিউজ লাইটের অ্যাসপেক্টটাও থাকবে, এন্ড ফাইনালি স্পেকুলার অ্যাসপেক্টটাও থাকবে। সবকিছু কম্বাইন হয়ে আমি এই রেজাল্টটা দেখবো। সো এখন আমি যদি ফাইনাল রেজাল্টটা দেখি, যেটা কম্বাইনটা দেখানো হচ্ছে, এইটার এক একটা জায়গায়, এটা একটা যদি পয়েন্ট ধরি, এটা একটা পয়েন্ট ধরি, এই ব্ল্যাকে এখানে একটা পয়েন্ট ধরি, তাহলে এক একটা জায়গায় এক একটা কালারের ইন্টেন্সিটি এক এক রকম। সো আমি যদি এখন বলি যে এই পয়েন্টে ব্লু কালার ইন্টেন্সিটি কত, এটাও হাই হবে এই পয়েন্টের তুলনায়, কারণ এখানে হোয়াইটেরও ইন্টেন্সিটি আছে। আবার এই পয়েন্টে যদি আমি দেখি, এখানে ব্ল্যাক কালার ইন্টেন্সিটি আবার হাই রাদার দ্যান হোয়াইট কালার এন্ড ব্লু কালার। সো আমার আসলে এই ফং ইলুমিনেশন মডেল বা লাইটিং মডেলে ফাইন্ড আউট করতে হবে আমার সিনে কোনো একটা অবজেক্ট আছে, ওই অবজেক্টের কোনো একটা পয়েন্টে, যে কোনো পয়েন্টে আমার যে কালারের লাইট, ধরেন আমি ব্লু কালারের লাইটের ইন্টেন্সিটি কত এটা বের করতে চাই। আমাদের হাতে ফান্ডামেন্টাল কালার আছে তিনটা, আর জিবি, রেড, ব্লু এন্ড গ্রিন। তো আমার যদি কোনো একটা পয়েন্টে, কোনো একটা অবজেক্টের একটা স্পেসিফিক পয়েন্টে, সে এই অবজেক্টেরই এই পয়েন্টে ধরেন আমি যদি তিনটা লাইটেরই, দ্যাট ইজ আর, রেড, গ্রিন এন্ড ব্লু, তিনটা লাইটেরই যদি ইন্টেন্সিটি ফাইন্ড আউট করে ফেলতে পারি, তাহলে কিন্তু এই পয়েন্টের কালার কি হবে আমি কিন্তু এটা ড্র করতে পারবো। ধরেন এই পয়েন্টের ইন্টেন্সিটি গুলো এরকম আসলো, ধরেন রেডের ইন্টেন্সিটি প্রায় 0 কাছাকাছি, গ্রিনের ইন্টেন্সিটিও প্রায় 0 কাছাকাছি, বাট ব্লুর ইন্টেন্সিটি অনেক হাই, প্রায় ধরেন 90%, 90 এর কাছাকাছি। তাহলে আমি কিন্তু বলে দিতে পারবো যে এই পয়েন্টে কালারটা হবে ব্লুইশ। এক্স্যাক্টলি ব্লু হবে না, হালকা একটু ব্লু হবে, এই জন্য 90%। যদি একেবারে এক্স্যাক্টলি ব্লু হইতো, যেমন এইটা যদি খেয়াল করি এখানে এক্স্যাক্টলি ব্লু, তার মানে এই পয়েন্টে রেডের ইন্টেন্সিটি 0, গ্রিনের ইন্টেন্সিটি 0, আর ব্লু এর ইন্টেন্সিটি 100%। বাট আবার এই পয়েন্টে যদি আমি খেয়াল করি, এই পয়েন্টে আবার দেখা যাবে রেডের ইন্টেন্সিটি, ব্লু এর ইন্টেন্সিটি আর গ্রিনের ইন্টেন্সিটি সব ইকুয়াল। মানে ইন্টেন্সিটি গুলো ফাইন্ড আউট করে আমি বলতে পারবো যে আমার যে অবজেক্ট আছে বা মডেল আছে, ওই মডেলে কোনো একটা পয়েন্টে কালারটা কিরকম হবে, কালারটা আমি কিভাবে ডিফাইন করতে পারি। তো আমার গোল থাকে হচ্ছে, আমি তিনটা আমার লাইট আছে, ফান্ডামেন্টাল লাইট বা তিনটা ফান্ডামেন্টাল কালার আছে, রেড, গ্রিন, ব্লু। তো যে কোনো পয়েন্টে অবজেক্টের, আমার সিনে যদি কোনো একটা অবজেক্ট থাকে এবং ওই সিনে অনেক ধরনের লাইট থাকতে পারে, সেটা স্পট লাইট হইতে পারে, পয়েন্ট লাইট হইতে পারে, আর কি অনেক ধরনের লাইট আছে, সেই লাইটের উপর ডিপেন্ড করে, লাইটের কালারের উপর ডিপেন্ড করে আমরা যে কোনো পয়েন্টের ওই RGB ইন্টেন্সিটি গুলো কত এটা ফাইন্ড আউট করব। এটা যদি ফাইন্ড আউট করে ফেলতে পারি, তখন আমার ওই পয়েন্টের কালারটা কি হবে, এই কালারটা আমি ফাইন্ড আউট করে ফেলতে পারবো। সো এখন আমরা একটা প্রবলেম দেখি যে ফং ইলুমিনেশন মডেল কিভাবে ওই আমার অবজেক্টের কোন একটা পয়েন্টের কালার ইন্টেন্সিটিটা কত হবে এটা ফাইন্ড আউট করে। তো আমি যদি এই প্রবলেমটা পড়ি, তাহলে বুঝতে পারবো। দেখেন কি বলছে, ডক্টর বেন কার্টার, a researcher in archaeological reconstruction, is digitally restoring the surface of an ancient
a bronze artifact using realistic lighting based on the Phong illumination model. A model নামটা হচ্ছে Phong illumination model. At a specific point on the artifact, the surface normal একটা vector দেয়া আছে in the light source direction. ওই পয়েন্টে লাইট সোর্সটা কোথায় আছে, এখানে একটা লাইট সোর্সই চিন্তা করা হচ্ছে, সেই লাইট সোর্সটা কোথায় আছে, ওই লাইট সোর্সের ডিরেকশন দেওয়া আছে ওই পয়েন্ট থেকে, যেই পয়েন্টের আমরা লাইট ইন্টেন্সিটিটা বের করতে চাই। এন্ড দ্য ভিউ ডিরেকশন ইজ এত। ভিউ ডিরেকশনটা কি, ওই যে আমাদের ক্যামেরা ছিল, ক্যামেরাটা কোন জায়গায় আছে, ওই পয়েন্ট থেকে ক্যামেরাটা কোথায় আছে, ওই যে ভেক্টরটা বা ওই ডিরেকশনটা, ওটা হচ্ছে আমার ভিউ ডিরেকশন। The bronze surface exhibits an ambient reflection coefficient. এখানে কিছু কোএফিসিয়েন্টের কথা বলা আছে। একটা হচ্ছে ambient reflection coefficient, একটা diffuse coefficient, একটা হচ্ছে specular coefficient। এগুলোকে KA, KD আর KS দিয়ে প্রকাশ করা হয়। এগুলো সাবস্ক্রিপ্ট হবে, A, D আর S, এগুলো সব সাবস্ক্রিপ্ট হিসেবে লেখা লাগবে। এই যে এখানে দেয়া আছে KD, KS with the shininess factor of n is equal to 15. এই শাইনিং ফ্যাক্টরটা আসলে আমার হাতে ডিপেন্ড করে। আমার হাতে কিভাবে, যে আমার লাইট সোর্সটার ইন্টেন্সিটি কত, লাইট সোর্সের আবার নিজস্ব একটা ইন্টেন্সিটি থাকে, তার উপর ডিপেন্ড করে আমার শাইনিনেস ফ্যাক্টরটা। যত ইন্টেন্সিটি ওয়ালা লাইট সোর্স আমি নিব, আমার এন এর ভ্যালু তত হাই হবে। তো আমরা আপাতত n is equal to 15 ভ্যালুর একটা মানে শাইনিনেস ফ্যাক্টরটা ইউজ করতেছি। বলছে অ্যাজিউমিং দ্য লাইট ইন্টেন্সিটি ইজ I is equal to 1। এই যে এখানে যে লাইট ইন্টেন্সিটির কথা বলা হয়েছে, এখানে কিন্তু আমাকে বলা হয় নাই যে লাইট সোর্সটা কোন ধরনের লাইট সোর্স। এটা কি শুধু গ্রিন লাইট দিচ্ছে, নাকি শুধু রেড লাইট দিচ্ছে, নাকি শুধু ব্লু লাইট, নাকি হোয়াইট লাইট, কিছুই বলে নাই। শুধু বলা হয়েছে যে লাইট সোর্স, আর ওখানে বলা হয়েছে ওই লাইট সোর্সের ইন্টেন্সিটি হচ্ছে 1। আচ্ছা, বলছে যে ক্যালকুলেট দ্য সারফেস ইন্টেন্সিটি I at the point using the Phong illumination model। আচ্ছা, এখন আমি এটা একটু আপনাকে ড্র করে বোঝানো ট্রাই করি যে আসলে আমাকে কোশ্চেনটাতে কি বলা হয়েছে। আচ্ছা, কেউ কি রেকর্ড করতেছে? আমার ক্লাস কি কেউ রেকর্ড করতেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু ক্লাস শেষ হয়ে আমাকে রেকর্ডটা প্রোভাইড করিয়ে, মানে আমাকে স্যার একজন চাইছে, তো আমিও রেকর্ড করতেছি, বাট আমাকে বলতেছে যে একটু সব পরে রেকর্ডিং অফ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটাই একটু বুঝার ট্রাই করব ড্র করে, যে এই কোশ্চেনে কি বলা হয়েছে। ফাইনালি আমরা ড্র করার পরে বুঝবো যে এই কোশ্চেনটা কিভাবে সলভ করা হয়। ধরেন আমি একটা সারফেস ড্র করি, ধরেন এইটা আমার একটা সারফেস, অন্য কালার, ধরেন এটা আমার একটা সারফেস, 3D সারফেস অবশ্যই। ধরেন আমার এই পয়েন্টে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ধরেন এখানে আমার একটা লাইট সোর্স আছে, এই যে এখানে কোথাও একটা লাইট সোর্স, ধরেন যে এখান থেকে লাইট রে বের হচ্ছে, এটা লাইট সোর্স ধরেন বাল্ব। আর আপনি ধরেন যে এই সারফেসটাকে দেখতেছেন, ধরেন এইখান থেকে, এটা ধরি এইখানেই দিলাম, চোখ হচ্ছে ধরেন এখানে। এটা ধরেন আপনার চোখ বা ক্যামেরা, এই হতে পারে। আপনি এইখান থেকে এই সারফেসটা দেখতেছেন, আপনার রুমে বা যেই আপনার সিনে যে লাইট সোর্সটা আছে ওইটা আছে এইখানে, এই পজিশনে। আর আপনি চাচ্ছেন আপনার এই যে এই পয়েন্টটাতে, এই যে সারফেস, এটা একটা সারফেস, এই সারফেসে এই পয়েন্টটাতে কালার কি হবে, যে আপনার যে লাইট সোর্সটা আছে ওই লাইট সোর্সের জন্য এই পয়েন্টে ওই লাইটের ইন্টেন্সিটিটা কত হবে, এটা আপনি ফাইন্ড আউট করতে চান। তাহলে ফার্স্ট অফ অল কি লাগবে আপনার, প্রথমে একটা এই সারফেসের উপরে, এই যে এই সারফেসটার উপরে একটা নরমাল ভেক্টর লাগবে। নরমাল ভেক্টরটা কি, নরমাল ভেক্টর হচ্ছে ওই সারফেসের সাথে লম্ব একটা ভেক্টর। এই যে ধরেন এটা হচ্ছে আমার এই সারফেসের সাথে একটা লম্ব ভেক্টর, ওটাকে আমরা বলতেছি নরমাল ভেক্টর এন।
এন ভেক্টর, এটা কিন্তু লম্ব হবে সারফেসের সাথে, যেটা আমার এখানে দেয়া আছে। এই যে দেখি আমরা কোশ্চেনে, এই যে the surface normal vector at a specific point, এই যে একটা at a specific point on the artifact, the surface normal vector and the vector, so কেন ওই ভেক্টরটা নরমাল ভেক্টর এই সারফেসের সাথে লম্ব, এই পয়েন্টে এটা 90 ডিগ্রি করে, ওকে। তারপরে কি বলা আছে, the light source L এ আছে 100, এটা আসলে কি বলা আছে, এটা বলা আছে এই পয়েন্ট থেকে আপনার যে লাইট সোর্সটা আছে, এই লাইট সোর্সের ডিরেকশনটা কত, কোন ভেক্টর, তাহলে এল ভেক্টর কোনটা, এল ভেক্টর হচ্ছে এইটা, এটা কিন্তু পয়েন্টটা থেকে আপনার এই যে এই পয়েন্টটা থেকে ওই সারফেসের উপর ওই পয়েন্টটা থেকে লাইট সোর্সটার ডিরেকশন কোনটা, আর লাইট সোর্স বরাবর যে ভেক্টরটা সেটাকে আমরা বলতেছি এল ভেক্টর, ঠিক আছে। দেন ফাইনালি আরেকটা ভেক্টর আছে এন্ড দ্য ভিউ ডিরেকশন, এই যে ভি 100, ঠিক আছে। আচ্ছা আমি আগে একটা ইমেজ দেখাই আপনাদের, আমি ড্র করতেছি, বাট ড্র করার থেকে বেটার ইমেজ হবে এটা, আমি আগে ড্র করে নেই দেন ফাইনালি আপনাকে ইমেজটা দেখাচ্ছি। তাহলে আমরা এন ভেক্টরটা বুঝলাম, এল ভেক্টরটা বুঝলাম, এখন আমার ফাইনাল যে ভেক্টরটা আছে ওটা হচ্ছে দ্য ভিউ ডিরেকশন ইজ ভি। তাহলে ভিউ ডিরেকশনটা কোনটা, এই যে সেম পয়েন্ট থেকে আপনার চোখ ভিউ কোথায়, ভিউ পয়েন্টটা এই যে এই পয়েন্ট, এই ভেক্টরটা হচ্ছে আপনার ভি ভেক্টর। তাহলে আপনাকে তিনটা ভেক্টর দেওয়া আছে, এন ভেক্টর এটা হচ্ছে সারফেস নরমাল ভেক্টর, যেটা হচ্ছে ওই সারফেসের উপর যে কোনো একটা পয়েন্টের উপর লম্ব হবে, পারপেন্ডিকুলার হবে। দেন একটা এল ভেক্টর যেটা হচ্ছে লাইট সোর্সের ডিরেকশনটা বুঝাচ্ছে ওই পয়েন্ট থেকে লাইট সোর্সটা কোন ডিরেকশনে আছে। এন্ড ফাইনালি হচ্ছে আপনার ভি ভেক্টর, সেটাও আপনার ওই পয়েন্ট থেকে সারফেসের উপর ওই পয়েন্ট থেকে চোখ বা ক্যামেরা কোথায় আছে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে আমার, এই তিনটা ভেক্টর দেয়া আছে। এখন যদি আমি ওই ইমেজটা দেখাই আপনাকে, দেখেন এই যে এটা একটা সারফেস, এই যে এই সারফেসটা, এই সারফেসের লম্ব ভেক্টর এই যে এন ভেক্টর। এখানে দেখেন এগুলো কিন্তু ইউনিট ভেক্টর, আমি এখানে ইউনিট ভেক্টর দেই নাই, বাট এগুলো আমি যখন ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ করব তখন কিন্তু আমাকে ইউনিট ভেক্টর নিয়ে কাজ করতে হবে, মানে একক ভেক্টর নিয়ে কাজ করতে হবে। তো আমরা তো জানি যে আমার কাছে যদি কোনো ভেক্টর থাকে ওটা ইউনিট ভেক্টর কেমনে বের করে, যেমন ইউনিট ভেক্টর কেমনে বের করব, এন ক্যাপ কেমনে বের করব, সিম্পলি এন ভেক্টর থেকে, কেউ কিছু বলতেছে? আচ্ছা এন ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিব, আমার যে ভেক্টরটা দেওয়া থাকবে সেটাকে তার মান দিয়ে বা ভ্যালু দিয়ে ভাগ করে দিব, তাহলে আমি এন কে পেয়ে যাব। সো আমি যখন ম্যাথমেটিক্যাল ফর্মুলায় এইসব ভ্যালু বসাবো, এই ভেক্টরগুলোর ভ্যালু, তখন কিন্তু আমাকে ইউনিট ভেক্টর নিয়ে কাজ করতে হবে, এই ডিরেকশন এই এন ভি আর এল ভেক্টর বসাই দিলে হবে না। ওকে আচ্ছা আবার এই ইমেজে যাই, তাহলে এন ভেক্টর গেল, এল ভেক্টর এখানে লাইট সোর্সটা আছে কোথাও এইদিকে, আর এটা হচ্ছে আপনার ভি ভেক্টরটা, এই যে দেখেন এখানে দেখতেছে একজন ইয়া দেয়া আছে ফেস, চোখ দেয়া আছে যে ভি ভেক্টরটা এই ডিরেকশন। এই আর ক্যাপটা কি এটা আমরা দেখবো একটু পরে। তো এই ভেক্টরগুলো আপনাকে দেয়া থাকবে কোশ্চেন, এই যে খুব স্পষ্টভাবে বলা থাকবে একটা সারফেসের একটা পয়েন্টে সারফেস নরমাল ভেক্টর বলা থাকবে, লাইট ডিরেকশন এবং ভিউ ডিরেকশনটা দেয়া থাকবে। এখন এখানে কিন্তু দেখেন আপনাকে ডিরেক্ট ডিরেকশন ভেক্টরটা দিয়ে দিচ্ছে, বাট আপনার কোশ্চেনে নট নেসেসারিলি আপনাকে ভেক্টর দিয়ে দিবে এমন নাও হইতে পারে। আপনাকে কি বলতে পারে, আপনাকে শুধু বলতে পারে যে আপনার লাইট সোর্সটা কোথায় আছে, কোঅর্ডিনেট বলে দিবে। ধরেন আমি যদি এই যে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আপনার 4 5 6, আর আপনার লাইট সোর্সের কোঅর্ডিনেট হচ্ছে 15 16 17। তাহলে আমাকে কেউ বলতে পারবে যে এল ভেক্টরটা কি হবে? বলেন তো এল ভেক্টরটা কি হবে? 11
মানে কি হবে 15, 16, 17, 4, 5, 6, তাই না? এটাকে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে 11, 11, তাই না? এমন ভাবে ভ্যালুগুলো দিছি যে সব 11 11 11 এসে, তাহলে কিন্তু এইভাবে আমি এল ভেক্টরটা বের করতে পারি। এন্ড দেন ফাইনালি আমি যদি এল ক্যাপ বের করতে চাই, ইউনিট ভেক্টরটা ধরেন ছোট হাতের এল লিখলাম, এটা সমান কি হবে, আমি 11,11,11 বাই এটার স্কয়ার রুট এর ভ্যালু দিয়ে ভাগ করে দিব। স্কয়ার রুট অফ কত, 11 স্কয়ার 121 প্লাস 121 প্লাস 121, এটা হবে আমার এল ক্যাপটা। যদি এখানে মানে ইউনিট ভেক্টরটা এল এর, তাহলে কিন্তু আপনাকে এভাবে ডাইরেক্ট ভেক্টর না বলে শুধু পয়েন্ট বলা থাকতে পারে। ধরেন এন ভেক্টরটা আপনাকে বলে দিছে, নরমাল ভেক্টরটা কি, কারণ এটা বের করা একটু ঝামেলা, তো এটা বলে দিলাম। বাট আমি সাথে বলে দিলাম এই পয়েন্টার কোঅর্ডিনেট বলে দিলাম, আই এর কোঅর্ডিনেট বলে দিলাম, ধরেন এইভাবে 3, ধরেন -3, -2, -5, সেক্ষেত্রে ভি ভেক্টরটা কি হবে, ভি ভেক্টরটা হবে আমার, যেহেতু দেখেন ভেক্টরটা শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, শেষ হয়েছে এই পয়েন্টে 3, -2, তাহলে 3, -2, -3, -2, -5টা আগে আসবে, দেন পরে 5, 4, 5, 6 এই ভেক্টরটা আসবে। এটা সমান কি হবে, -7, -7, -7, -11। ভি ভেক্টরটা পাইলাম, আমি ভি ক্যাপ বের করব ছোট হাতের। ভি ক্যাপ কিভাবে বের করব, -7, -7, -11 বাই স্কয়ার রুট ইউনিট ভেক্টর যেভাবে বের করে 49, -7 এর স্কয়ার হচ্ছে 49 প্লাস 49 প্লাস 121। তো এইভাবে আমার ভি ক্যাপ এল কে বের করতে হবে। আর এনটা ধরেন আপনাকে দিয়ে দিবে, এন ক্যাপটা এন ভেক্টরটা দিয়ে দিলাম। যদি ইউনিট ভেক্টরে দেওয়া থাকে তাহলে তো আর আমাকে ইউনিট ভেক্টর বের করা লাগতেছে না, যদি একক ভেক্টরে দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমি একক ভেক্টরে বের করে নিতে হবে। তো আমি কিভাবে বুঝবো ইউনিট ভেক্টরে দেওয়া আছে কিনা, সেটা বোঝার জন্য আমি সিম্পলি ওটার ভ্যালু বের করবো, যে এন ভেক্টরটা দেওয়া থাকবে ওটার ভ্যালু বের করে দেখবো ওটা এক কিনা। যদি ভ্যালু এক হয় তাহলে তো আমার ইউনিট ভেক্টরই দেওয়া আছে, আর যদি ভ্যালু এক না হয় তখন আমি ওই ভ্যালু, এই ভেক্টরটাকে ওই ভ্যালু দিয়ে ভাগ করে দিলেই ইউনিট ভেক্টর পেয়ে যাবো। সো আপনার এখানে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে কিন্তু ডিরেক্ট ভেক্টর গুলোই বলে দেওয়া আছে এবং এগুলো ইউনিট ভেক্টরই দেওয়া আছে। দেখেন এই ভেক্টরটার ভ্যালু কিন্তু 1, কারণ √1 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার, এইটারও এল এর ভ্যালু 1, ভি এর ভ্যালু 1, তাহলে এই তিনটাই কিন্তু ইউনিট ভেক্টর, তাই না? এবং আমার সব ভেক্টর গুলো ডিরেক্ট বলা আছে, কোনো পয়েন্ট দেয়া নাই। ডিরেক্ট বলা হয়েছে যে একটা পয়েন্টে এল ভেক্টর কি, এন ভেক্টর কি, আর ভি ভেক্টরটা কি, এবং ইউনিট ভেক্টরই দেয়া আছে। তাহলে এখানে আমার আর অত ম্যাথমেটিক্যাল ঝামেলা করা লাগতেছে না, মানে ভেক্টর গুলো বের করা লাগতেছে না, আমার জাস্ট ওই ভেক্টর গুলো দেয়া আছে, ভেক্টর গুলো আমি ডিরেক্ট ইউজ করব। এখন আমার আলটিমেট গোলটা কি ছিল, আমার গোলটা ছিল যে এই পয়েন্টে এই লাইট সোর্সের কারণে ইন্টেন্সিটিটা কত হবে, হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি এট দিস পয়েন্ট, এট দিস স্পেসিফিক পয়েন্ট। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে হোয়াটস দ্য ইন্টেন্সিটি what's the intensity at this point? এটা আমার কোশ্চেন, যে এই পয়েন্টে ইন্টেন্সিটি কত, 4, 5, 6। এই যে এখানে যদি আরেকটা পয়েন্ট আমি বলতাম, সে এই পয়েন্টে কিন্তু সেম ইন্টেন্সিটি হইতো না, আলাদা ইন্টেন্সিটি হইতো, তাই না? কারণ পয়েন্টের ইয়া চেঞ্জ হয়ে যাবে, কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে, পয়েন্টের কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেলে ভেক্টর গুলো চেঞ্জ হয়ে যাবে, এ ভেক্টর চেঞ্জ হয়ে যাবে, এন ভেক্টর চেঞ্জ হয়ে যাবে, এল ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। এই ভেক্টর গুলো চেঞ্জ হয়ে গেলে ওই পয়েন্টের ইন্টেন্সিটিও চেঞ্জ হয়ে যাবে, মানে ওই পয়েন্টে কালারের ইন্টেন্সিটিটা কত হবে ওটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এই ইন্টেন্সিটিটা ডিপেন্ড করে আমার এই ভেক্টর গুলোর উপর।
এন্ড কিভাবে ডিপেন্ড করে, এই যে আমার এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটাকে বলা হয় ফং ইলুমিনেশন মডেলের ফর্মুলা, বা এটাকে আমরা সিম্পলি বলতে পারি যে ফং ইলুমিনেশন মডেল। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখা লাগবে। এটা এত ডিফিকাল্ট কোনো ফর্মুলা না, খুবই সিম্পল একটা ফর্মুলা। আমি জাস্ট একটু বলে দিচ্ছি কি কি আছে। এই যে দেখেন, টু ক্যালকুলেট দ্য সারফেস ইন্টেন্সিটি আই এট আ পয়েন্ট ইউজিং ফং ইলুমিনেশন মডেল we use the formula I is equal to IA K. First of all, IA আর K কি? K আপনার কোশ্চেনে দেওয়া থাকবে। K হচ্ছে ওই যে আপনার এমবিয়েন্ট যে লাইটটা আছে, এমবিয়েন্ট লাইটের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, যে এমবিয়েন্ট লাইট রিফ্লেকশন কোএফিশিয়েন্ট K, ওটা হচ্ছে কোএফিশিয়েন্ট, এটা একটা। আর আইএটা কি? আইএ হচ্ছে আপনার যে এমবিয়েন্ট লাইটটা আছে, এই যে এখানে আমরা দেখেছি যে 3 ধরনের লাইট থাকবে আপনার সিনে, কি কি? এমবিয়েন্ট, ডিফিউজ এন্ড স্পেকুলার লাইট, সবগুলো মিলে হবে আপনার আলটিমেট ইলুমিনেশনটা। তো আপনার যে এমবিয়েন্ট লাইট আছে, ওই এমবিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি কত, ওই ইন্টেন্সিটিটা বলে দিবে আপনাকে, কোশ্চেনে বলা থাকবে যে এমবিয়েন্ট লাইটের আপনার সিনে এমবিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি কত। এটা আসলে আপনার সিনের যে কোনো পয়েন্টে সেম। এই যে এমবিয়েন্ট লাইট, ডিফিউশন লাইট এন্ড স্পেকুলার লাইটের যে ইন্টেন্সিটি গুলো, এগুলো আপনার যে সিনটা আছে, যে ধরেন রুম, প্রতিটা পয়েন্টে এগুলো কিছু হয় না, এগুলো ফিক্স। তার উপর ডিপেন্ড করে আপনার যে লাইট, যেমন আমি বললাম যে আর তখন আমার একাধিক, এখানে যদি আমার শুধু গ্রিন লাইট থাকে তখন আইজি বের করব, তখন আপনাকে আইএজি বলা থাকবে, কে এজি বলা থাকবে। এখানে আমার স্পেসিফিকলি কিছু বলা নেই, শুধু একটা লাইট সোর্সের কথা বলা আছে, তাই আমরা একটা লাইট সোর্সের জন্যই চিন্তা করব। সো ওই একটা লাইট সোর্সের এমবিয়েন্ট ইন্টেন্সিটি, এমবিয়েন্ট রিফ্লেকশন বলতে পারি, ইন্টেন্সিটি, ডিফিউজ লাইট ইন্টেন্সিটি এন্ড স্পেকুলার লাইট ইন্টেন্সিটি সব পয়েন্টে ফিক্সড, এটা চেঞ্জ হবে না। তো এটা আপনাকে কোশ্চেন স্পেসিফিকলি বলে দিবে যে আইএ কত আপনার সিনে, আইডি কত এন্ড আইএস কত। এখন আমি যদি এই কোশ্চেনটা পড়ি ভালোভাবে, এখানে দেখেন কোথাও স্পেসিফিকলি বলা নাই যে আমার এমবিয়েন্ট লাইট ইন্টেন্সিটি কত, ডিফিউজ লাইট ইন্টেন্সিটি দ্যাট ইজ আইডি কত, আর স্পেকুলার লাইট ইন্টেন্সিটি দ্যাট ইজ আইএস কত। এটা কিন্তু কোথাও স্পেসিফিকলি বলা নাই। তাহলে আমি পাবো কই থেকে? এখানে দেখেন লাস্টের দিকে বলা আছে অ্যাজিউমিং দ্য লাইট ইন্টেন্সিটি ইজ আই ইজ ইকুয়াল টু 1। যদি আপনাকে স্পেসিফিকলি আইএ কোনো একটা লাইট সোর্সের জন্য আইএ, আইডি, আইএস বলা না থাকে, লাইট সোর্স এন্ড ফর দ্য সিন, যদি এই তিনটা জিনিস স্পেসিফিকলি বলা না থাকে, শুধু বলা থাকে যে দ্য লাইট ইন্টেন্সিটি ইজ I1, তাহলে আপনি ওই লাইট ইন্টেন্সিটিটাই সবার জন্য ইউজ করবেন। আইএও 1, আইডিও 1, আইএসও 1, দ্যাট ইজ আইএ ইজ ইকুয়াল টু, আমি যদি লিখে দেখাই তাহলে ব্যাপারটা হবে এরকম যে আইএ is equal to IB is equal to, sorry, B na, ID is equal to IS is equal to I। আপনার যে লাইট ইন্টেন্সিটিটা দেয়া থাকবে, যেটা এখানে দেয়া আছে, ঠিক আছে, এটা আপনার কত দেয়া আছে? 1.0 লাইট ইন্টেন্সিটি। ওকে, তো আমি বুঝলাম যে আইএ কি, আমার আইডি কি, আইএস কি। কে, কেডি, কেএস আপনার কোশ্চেনে দেওয়া থাকবে ওই যে কোএফিশিয়েন্ট গুলো, করেসপন্ডিং কোএফিশিয়েন্ট গুলো। কে হচ্ছে অ্যাম্বিয়েন্টের কোএফিশিয়েন্ট, ডি হচ্ছে ডিফিউশনের, এস হচ্ছে স্পেকুলারের। ঠিক আছে, ওকে। নাও তাহলে আই সমান এই তিনটা টার্ম। প্রথম টার্মটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইটের টার্ম, সেকেন্ড টার্মটা হচ্ছে ডিফিউজ লাইটের টার্ম, এন্ড থার্ড টার্মটা হচ্ছে আপনার স্পেকুলার লাইটের টার্ম। ফার্স্ট টার্ম ওই যে এমবিয়েন্টটা আসলে কোনো ঝামেলা নাই। এমবিয়েন্ট মানে হচ্ছে ফুল এমবিয়েন্সে আপনার ফুল সিনে লাইটের ইন্টেন্সিটি কিরকম, এমবিয়েন্ট লাইটের। সো ওইটাতে জাস্ট সিম্পল আপনার এমবিয়েন্ট ইন্টেন্সিটি আর ওই কোএফিশিয়েন্টটা মাল্টিপ্লাই করে দিলেই আমরা পেয়ে যাই। বাট আমার যখন ডিফিউজ লাইট ইন্টেন্সিটি কত আমার সিনে, সেটা যখন বের করতে যাব, তখন আমার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমার
n ডট l এটা মাল্টিপ্লাই করতে হয় এটার সাথে। n ডট l এটা কি, যে আমার দুইটা ভেক্টর আছে n ভেক্টর, এই যে সারফেস নরমাল ভেক্টর আর আমার যে এই যে l ভেক্টরটা আছে লাইট সোর্সের যে ভেক্টরটা আছে, এই দুইটা আমাকে ডট করতে হবে, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট তো আমরা খুব সিম্পলি করতে পারি। তো আমি যদি এখানে দেখাই, আপনার এখানে n ভেক্টরটা কত ছিল আপনার, আমি যদি n এখানে দেখেন n আর l কিন্তু ইউনিট ভেক্টরে আছে, এটা কিন্তু মাথায় অলওয়েজ রাখা লাগবে। এই ভেক্টরগুলো যদি ইউনিটে দেয়া না থাকে, মানে একক ভেক্টরে না দেওয়া থাকে, আমাকে আগে ওগুলোকে একক ভেক্টর বানাই নিতে হবে। সো আমাকে n ডট l যখন বের করতে হবে, তার মানে কি 1, 0, 0 যেটা দিতেছি এটা কি n বা n ক্যাপ l ক্যাপ এটা করতেছি নাকি? হ্যাঁ 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 n ক্যাপ ডট l ক্যাপ, n ক্যাপ ডট l ক্যাপ। এখানে আসলে এগুলো বোল্ড করে দেখাইছে, এই যে নরমালাইজড সারফেস নরমাল ভেক্টর। নরমালাইজড মানেই হচ্ছে ইউনিট, বুঝতে পারছি? আচ্ছা, তো এই nটাকে নরমালাইজড করলে ঘুরে ফিরে আমি এটাই পাবো, কারণ ওইটার ভ্যালু 1 ই, বুঝতে পারছি? ওকে, এখন আমাকে বলেন তো n ডট l কত হবে এখানে, বলতে পারবে? দুইটা ভেক্টর ডট করব, ডট প্রোডাক্ট কেমনে করে? আরে 1 0 0 না, ডট প্রোডাক্ট ভুলে গেছেন, দেখাই আমি, দেখাই। ও ডট শুধু 1 আসবে। আচ্ছা হ্যাঁ, 1 a ধরেন একটা ভেক্টর a, b, c। a হচ্ছে একটা ভেক্টর, মানে এটা হচ্ছে a ভেক্টর। আরেকটা ভেক্টর ধরেন আপনার x ভেক্টর, সেটা ধরেন আপনার x, y, z। তাহলে আমি যদি a ডট x করি, a ডট x, তাহলে কি পাবো? a, b, c ডট x, y, z। ঠিক আছে? তাহলে এখন আমি যদি এই দুইটা ডট করি তাহলে কি পাবো? এটা পাবো না আমি, ax প্লাস by প্লাস cz। এটা তো বুঝলাম, ডট প্রোডাক্ট তো এটা সিম্পল জিনিস। তাহলে এখানে আমি কি পাবো? এখানে পাবো 1 ইন্টু 1 মানে 1 প্লাস 0 ইন্টু 0 0 প্লাস 0 ইন্টু 0 0, দ্যাট ইজ 1, মানে 1। তাহলে আমার এই যে এই দুইটা ভেক্টর n আর l যদি আমি ডট করি তাহলে কত পাচ্ছি? 1। তো এটা আপনার যখন ডিফিউজ লাইটের আপনি ইন্টেন্সিটি বের করতে যাবেন আপনার ওই পয়েন্টে, তখন আপনি পাবেন এইভাবে ডট করতে হবে, আইডি কেডি এর সাথে এই ডট প্রোডাক্টটা n আর l এর ডট প্রোডাক্টটা মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, সিম্পল। যেমন এখানে আমার ডট প্রোডাক্ট হচ্ছে 1, মাল্টিপ্লাই করলাম, প্লাস ফাইনালি আমার যে লাস্ট কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে স্পেকুলার কম্পোনেন্ট। স্পেকুলার কম্পোনেন্টে আপনার সিমিলার কাজ করতে হবে ডিফিউজের মতো, বাট এখানে একটু চেঞ্জ আছে। আইএস আর কেএস এর সাথে এখানেও একটা ডট প্রোডাক্ট গুণ হবে দুইটা ভেক্টরের, এবং তার পাওয়ার হবে n। nটা কি ছিল জানো? এই যে এইটা আমার শাইনিনেস ফ্যাক্টরটা, এটা হচ্ছে তার পাওয়ার, এই যে এটা পাওয়ারে যাবে। ওকে, আর দুইটা ফ্যাক্টরের ডট করব, ডটের যে রেজাল্ট আসবে তার পাওয়ার হবে n, শাইনিনেস ফ্যাক্টরটা। এই যে আমি যদি একটু খেয়াল করি, স্পেকুলারের কাজে হচ্ছে এটা একেবারে এক্সাক্ট ওই কোন পয়েন্টে শাইনিনেসটা কি রকম হবে, এই যে এটা হচ্ছে যে স্পেকুলার কম্পোনেন্ট, এই পয়েন্টে শাইনিনেসটা কেমন হবে, এই পয়েন্টে কেমন হবে। যেমন এই পয়েন্টগুলোতে কোনো শাইনিনেস নাই, বাট এগুলোতে অনেক হাই। সো ওইটা ফাইন্ড আউট করে বা ওইটা মডেল করে হচ্ছে আপনার স্পেকুলার কম্পোনেন্ট। এই জন্য আমার এই কনস্ট্যান্ট, এই ফ্যাক্টরটা লাগে, শাইনিনেস ফ্যাক্টর। এখন আমার এই ডট প্রোডাক্টটা আমি বের করব। এই ডট প্রোডাক্ট বের করার জন্য আমার দুইটা ভেক্টর লাগতেছে, একটা হচ্ছে আর ভেক্টর আর একটা ভি ভেক্টর। বাট আমার কোশ্চেনে আমার বলা আছে তিনটা ভেক্টর, হচ্ছে এন, এল এন্ড ভি। বাট আর ভেক্টরটা আসলো কই থেকে? এইখানে যদি আমি এখন খেয়াল করি, দেখেন আর ভেক্টরটা কি বলা হয়েছে? রিফ্লেকশন অফ এল অ্যাবাউট এন। কি বলা হয়েছে? রিফ্লেকশন অফ এল অ্যাবাউট এন। আচ্ছা, আমি যদি এখন এখানে দেখাই আপনাকে, কই এইটা হচ্ছে আমার এল ভেক্টর। আমরা ওই যে দর্পণে পড়ছিলাম না, প্রতিফলন পড়ছিলাম না, এটাকে আমরা কি বলতাম মনে আছে কারো? দর্পণে এই অক্ষর, এই রেখাটাকে অভিলম্ব। এটা অভিলম্ব না? হ্যাঁ, এটা কিন্তু সারফেস, হ্যাঁ এটা সারফেস নরমাল, এটাকে আমরা অভিলম্ব বলি। আর এটাকে ধরেন আমি বললাম আপতিত রশ্মি, এই যে এই রশ্মিটা, এটা যদিও আপতিত হয় নাই, বাট আমি যদি আপনাকে বুঝাই, এখানে জিনিসটা খেয়াল করেন,
রে তো আসলে পয়েন্ট থেকে লাইটে যাবে না, যাবে হচ্ছে লাইট থেকে ইয়াতে, তাই না, পয়েন্টে। বাট আমরা মডেলিং এর সময় আমরা চিন্তা করি যে পয়েন্ট থেকে লাইটে গেছে, এটা আমাদের ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ সুবিধার জন্য। বাট আসলে রে তো যাবে লাইট থেকে পয়েন্টে, বাট আমরা আমাদের ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ সহজ করার জন্য, মডেলিংটা সহজ করার জন্য আমরা ধরে নিই যে লাইট রেটা হচ্ছে পয়েন্ট থেকে লাইটে গেছে। বা আমরা কোনো কিছু দেখার সময় চিন্তা করি যে লাইট আমার ইয়া থেকে, চোখ থেকে পয়েন্টে গেছে, এটা আমরা ইয়াতে করি যখন ভিউইং কোঅর্ডিনেট করি। এখানে আবার ওইটা না, এখানে উল্টাটা। সো তাহলে বুঝেন, যদি আমার লাইট রে, এটা যদি আমার আপতিত রশ্মি হয়, তাহলে প্রতিফলিত রশ্মি কি হবে? এটা রিফ্লেকশন যে রেটা, ওটা কি হয়? প্রতিফলনের কোন অংশ হয়, এই যে এই অ্যাঙ্গেলটা সমান হবে আপতন কোণ। এই তো লাইট রেটা আছে, এই যে লাইট রে এল ক্যাপটা, ওই এটা হচ্ছে আমার অভিলম্ব, এন ফ্যাক্টরটা অভিলম্ব, এল হচ্ছে আমার আপতিত রশ্মি, আর হচ্ছে ওটা রিফ্লেকশন বা প্রতিফলিত রশ্মিটা। আমি আবার ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, এটা হচ্ছে আমার অভিলম্ব। তাহলে ওইটা এই পয়েন্টে, এই রশ্মিটা যখন এই পয়েন্টে হিট করবে, ওটা রিফ্লেক্টেড হয়ে যে যাবে, যে ভেক্টর বরাবর যাবে, সেটাকে আমরা বলতেছি রিফ্লেক্টেড ভেক্টর বা রিফ্লেকশন ভেক্টর বা রিফ্লেক্টেড রে। আমাকে ওই ভেক্টরটা বের করতে হবে যে রিফ্লেকশন রেটা কোন ভেক্টর বরাবর যাচ্ছে। তো এটা আমি কিভাবে বের করতে পারি? এটা বের করা খুব ডিফিকাল্ট না, এটারও একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি প্রুফ করতে দিব না, এটা আপনাদের ওই যে ভেক্টর করাইছিলাম আমি একেবারে শুরুতে, ওইখানে দেখবেন, ওই স্লাইডে দেখবেন যে আপনার আপতিত এই যে অভিলম্ব এন এর রেসপেক্টে এল এর রিফ্লেকশন রেটা কিভাবে বের করা যায়, ওটা ফর্মুলা দেয়া আছে। আমরা জাস্ট ফর্মুলাটুকু মনে রাখলেই হবে যে আর ভেক্টরটা আমরা কিভাবে বের করতে পারি। আমি ফর্মুলাটা এখানে দেখাচ্ছি, এইটা হচ্ছে আর ভেক্টরের ফর্মুলা, রিফ্লেকশনের ফর্মুলা। ঠিক আছে, রিফ্লেকশনটা বের করতেছি কার রেসপেক্টে? এন এর রেসপেক্টে অভিলম্ব। কার বের করতেছি? এল এর রিফ্লেকশন বের করতেছি। এটা বের করার ফর্মুলাটা কি? আর ইজ ইকুয়াল টু, এটাও কিন্তু ইউনিট ভেক্টরেই আসবে। ঠিক আছে, কিভাবে ইউনিট ভেক্টরে আসবে? যদি না আসে তাহলে এটাকে আবার ইউনিট করতে হবে। এখানে একটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল করতে, দেখেন এই রিফ্লেকশন ভেক্টরের যে ফর্মুলা, সেটা হচ্ছে টুয়াইস ইনটু এন, ওই যে এন ডট এল একটু আগে যেটা বের করলাম আমার 1 আসবে, ওইটা ইনটু এন ভেক্টর মাইনাস এল ভেক্টর। ঠিক আছে, এইটা বের করার পর, এটা যদি আমি এখানে বের করি, ধরেন এই যে 2 এন ডট এল এর ভ্যালু আমি একটু আগেই বের করলাম, আমার ডিফিউজ লাইটের জন্য লাগছিল এন ডট এল, তো ওইটা আমি এখানে বসাই দিলাম, ওটার ভ্যালু হচ্ছে 1, এই যে 1। দেন আমার এন ভেক্টরটা গুণ করে দেব এটার সাথে, এটা আমার 100, তাই না? এই যে এন ভেক্টরটা আমার ছিল 100, এন ক্যাপ যেটা 100 মাল্টিপ্লাই করলাম, দেন মাইনাস এল ভেক্টরটা আমার ছিল 100 করলাম। তো এইটা যদি এখন 2 into 1 তো 2 এর সাথে এই ভেক্টরটা মাল্টিপ্লাই করলে হবে 200, দেন মাইনাস এই ভেক্টরটা মাইনাস করলে ঘুরে ফিরে আমার এই রেজাল্টটা আসবে। এটা হচ্ছে আমার আর ভেক্টর, এটা কিন্তু আর ক্যাপ না, এটা আর ভেক্টর। তো এইটা আমার এখানে লাকিলি আমার আর ভেক্টরটা একটা ইউনিট ভেক্টর চলে আসছে। কিভাবে বুঝলাম ইউনিট ভেক্টর আসছে? আমি এটার ভ্যালু মাথায় বের করে ফেললাম, দেখতেছি যে √1² + 0² + 0²। আমি আবার দেখাচ্ছি এখানে ভ্যালুটা লিখে, যে এই ভেক্টরটার ভ্যালু কি হবে? আমরা ভেক্টর এভাবে বের করি, তাই না? ভ্যালুটা স্কয়ার রুট অফ কি হবে? 1² মানে 1, 0² মানে 0, 0² মানে 0 ইজ ইকুয়াল টু, তাহলে কি হয়? আলটিমেটলি 1ই হবে। সো আমি লাকিলি আমার আর ভেক্টরটা এখানে 1ই আসছে, সরি মানটা 1ই আসছে, তার মানে লাকিলি এখানে বাই চান্স আর ভেক্টরটা হিসাব নিকাশ করার পরে আমার ইউনিট ভেক্টরই আসছে। বাট আপনার কেসে কোশ্চেনে যদি অন্যরকম অন্য ভ্যালু দেয়া থাকে, সেক্ষেত্রে নট নেসেসারিলি আর এইসব এগুলো কিন্তু ইউনিট ভেক্টরই হবে, কারণ এগুলো তো আপনি আগে ইউনিট ভেক্টর করে আসছেন, বের করে আসেন। এই ভ্যালুগুলো পুট ইন করার পরে যে আর ভেক্টরটা আসবে, এটা নট নেসেসারিলি ইউনিট ভেক্টরই আসবে। বুঝতেছি কেন? কারণ এখানে এন ডট এল নট নেসেসারিলি আমার ইউনিট আসবে 1 আসবে। এটা যদি 1 না আসে, সেক্ষেত্রে এটা কিন্তু আবার 1 নাও আসতে পারে এই ভেক্টরটার ভ্যালু। সেখানে কি করতে হবে? আর ভেক্টর যেটা আসবে ওটাকে আবার ইউনিট করতে হবে, আর ক্যাপ বের করতে হবে।
বুঝতেছি, আমি এখানে লিখে দিচ্ছি যে আচ্ছা এই বোল্ড গুলো বুঝাচ্ছে সব ক্যাপ হবে, তাহলে আমাকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট দ্য ইউনিট ভেক্টরস। কি এন ক্যাপ, আমি এখানে ক্যাপটা দিতে পারতেছি না দেখে এইভাবে লিখতেছি, এন ক্যাপ, এল ক্যাপ এন্ড ভি ক্যাপ। এটা ফার্স্ট অফ অল আমাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। এটা যখন বের করলেন তারপর এই ভ্যালুগুলো ইউজ করবেন, এইখানে আসলো, দেন এখানে ফাইন্ড আউট করতে হবে আর ক্যাপ, এই জায়গায় আরটা। এটা যদি চলে আসে ইউনিট তাহলে তো হইলোই, আমার আর কাজ করতে হইলো না, বা না আসলে আমাকে ইউনিট করতে হবে। এটা ইউনিট আসার পরে বা আর ক্যাপ বের করার পরে এবার আমি কি করব, ওই যে আবার আর ক্যাপ আর ভি ক্যাপ ডট প্রোডাক্ট করব। আর ক্যাপ আর ভি ক্যাপ ডট করলে এখানে আর ক্যাপ আমার এটা আসছে, ভি ক্যাপ আমার এইটাই ছিল যে 100, দেখি ভি ক্যাপ কি এটা ছিল, ভি ক্যাপও এটা ছিল, আর ক্যাপ আমার এটা আসলো 100, এটা যদি আবার ডট করি তাহলে আবার ঘুরে ফিরে 1 আসলো, তাহলে আমার আর ডট ভি পেয়ে গেলাম। তাহলে এই যে এই ফর্মুলা এখন আমি আর ডট ভি বসাবো 1, এন ডট এল পাইছিলাম 1, আর ডট ভিও পেলাম 1, 1 টু দি পাওয়ার কত হবে, এন এর ভ্যালু আছে আমার 15, এখানে 1 টু দি পাওয়ার 15 হবে। তাহলে আমি যদি সব ভ্যালুগুলো এখন পুট ইন করি আমার ফর্মুলায়, এই যে আপনাকে কিন্তু এইভাবে লিখতে হবে স্টেপ বাই স্টেপ। স্টেপ 1 এম্বিয়েন্ট কম্পোনেন্ট, ঠিক আছে, তারপরে স্টেপ 2 ডিফিউজ কম্পোনেন্ট, যে স্টেপ 1 এম্বিয়েন্ট কম্পোনেন্ট আসবে 0.15, ডিফিউজ কম্পোনেন্ট আসবে 0.5, ফাইনালি স্পেকুলার কম্পোনেন্ট আসবে 0.4। দেন আপনি কি করবেন, এই ফাইনাল সারফেস ইন্টেন্সিটি, ওই পয়েন্টে আপনার লাইট ইন্টেন্সিটি কত হবে এটা ফাইন্ড আউট করব কিভাবে, ওই তিনটা যোগ করে দিব, এম্বিয়েন্ট কম্পোনেন্ট, ডিফিউজ কম্পোনেন্ট, স্পেকুলার কম্পোনেন্ট যোগ করে দিলে আমি ফাইনাল ইন্টেন্সিটিটা পেয়ে গেলাম ওই পয়েন্টে। ঠিক আছে, যে এই পয়েন্টে। এখন আমাকে কেউ বলতে পারবেন যে এই ইন্টেন্সিটির মিনিংটা কি? স্যার আমার একটা কোশ্চেন আছে এখানে। ইন্টেন্সিটি নরমাল তো আমরা জানি যে 0 থেকে 1 থাকে, 1 মিন্স 100%, এখানে তো 1 এর উপরে চলে গেছে। হ্যাঁ, এটা কি বুঝাচ্ছে? ইন্টেন্সিটি আসলে 0 থেকে 1 থাকে এমন না। আপনি ওই যে এক কাজ করিয়েন, আপনার ওপেন জিএলে আপনি কিন্তু 1 এর বেশি মনে কখনো ভ্যালু দেন নাই, আপনি একটু দেয়ার ট্রাই করিয়েন। ঠিক আছে, মানে এখানে ইন্টেন্সিটি 1.05 আসে, আমি কিন্তু চাইলে এটাকে 100% এ কনভার্ট করতে পারি, তাই না? জি স্যার। আমি কিন্তু এটাকে চাইলে 100 ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত তার? ইন্টেন্সিটি এটা মেবি 255 পর্যন্ত বলা আছে, 0 to 255। তাহলে তো এটা অনেক হালকা ইন্টেন্সিটি। হ্যাঁ, অনেক কম, হ্যাঁ অনেক কম হইতেই পারে যদি ওই স্কেলে থাকে। আচ্ছা আপনি যেটা বললেন, হ্যাঁ মানে আচ্ছা আমি বুঝতে পারছি, মানে আর জিবির ভ্যালুর কথা বলতেছেন আপনি, তাই না? যে আর জিবির ভ্যালু আমি 0 to 1 এর মাঝে দেই, তাই না? জি স্যার। আর কি বলে, বা আমি কিন্তু এটাকে 0 to 255 এর মাঝেও দিতে পারতাম, আপনি এটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে আর জিবির ভ্যালু 0 to 255। জি স্যার, ওইটাও বলছে 255 টাকা। এখন আমি ওই কোশ্চেনটাই এই জন্য করলাম। আপনি কি আমাকে বলতে পারবেন যে এই ইন্টেন্সিটিটা মানে কি বোঝাচ্ছে? এটা কি বোঝাচ্ছে কালারের ভ্যালুটুকু কত হবে? এটা কিন্তু বুঝায় না। এটা বুঝায়, সেটাই বুঝায় যে কালারের ভ্যালুটুকু কত হবে, বাট কালারের ওই যে আপনার আরজিবি এর যে ভ্যালুটা, ধরেন আমার যে লাইট সোর্সটা আছে, ওই লাইট সোর্সটা ইজ প্রপোর্শনাল টু, ওই ভ্যালুটা কত হবে, প্রপোর্শনাল টু আই। বুঝতে পারছি? ইন্টেন্সিটি মানে আমার ইন্টেন্সিটি যত বেশি হবে, কালার ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি। বুঝতে পারছি কি বলতে চাইছি আমি? মানে ধরেন আপনার এখন এই পয়েন্টে ইন্টেন্সিটি আসলো 1.05 এই সোর্সের, লাইট সোর্সের জন্য, বাট এই পয়েন্টে আসলো 2.05। তাহলে বলেন কোন পয়েন্টটাকে আমি বেশি স্ট্রংলি কালার করব? যেটা 2 পয়েন্ট, সেটা একটু 2.05 সেটার কালারটা বেশি স্ট্রং হবে, তাই না? আমি যদি এখন এখানে ছবিতে দেখাই তাহলে আমাকে বলেন যে এইখানে এইটাতে, আচ্ছা এই ইমেজটাতে এই পয়েন্টে যে ইন্টেন্সিটি, এই পয়েন্টে ইন্টেন্সিটি কি সেম ব্লু কালারের? না, উপরেরটা ইন্টেন্সিটি বেশি, আলাদা। সিমিলারলি এই পয়েন্টে ইন্টেন্সিটি ব্লু কালারের জন্য বলছি, ব্লু কালারে এই পয়েন্টে ইন্টেন্সিটি আর এই পয়েন্টে ইন্টেন্সিটি কি সেম? না, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে আপনার কালার কতটুকু হবে। এখন আসেন এই পয়েন্টে আমাকে বলেন যে রেড আর গ্রিনের ইন্টেন্সিটি
কত কাছাকাছি হইতে পারে এই পয়েন্টে? এই পয়েন্টে রেড আর গ্রিন কাছাকাছি, ব্লুর কাছাকাছি। জিরো হবে, জিরো জিরো জিরোর কাছাকাছি হবে। ইন্টেন্সিটিটা রেড আর গ্রিনের ইন্টেন্সিটি এই পয়েন্টে জিরোর কাছাকাছি হবে, কারণ এখানে এন্টায়ারলি ব্লু, তাই না? রেড গ্রিনের ইন্টেন্সিটি লেফটার সাইডে তো আরো ব্লু আর না, মানে হ্যাঁ হোয়াইট একটু বামে আরো হ্যাঁ, ওইখানে এখানে ব্লু এর ইন্টেন্সিটিটা একটু কম, বাট ওইখানে ব্লু এর ইন্টেন্সিটি বেশি, বাট রেড গ্রিনের ইন্টেন্সিটি কিন্তু কোথাও নাই। ও বাট এই যে সাদার এখানে খেয়াল করেন, এটা একেবারে সেন্টারে। বলেন তো রেড গ্রিন ব্লু এর ইন্টেন্সিটি কত হবে? ম্যাক্স ইন্টেন্সিটি না, ম্যাক্স হবে না, সমান হবে, ইন্টেন্সিটিটা ইকুয়াল হবে। রেড গ্রিন আর ব্লু এর ইন্টেন্সিটি ইকুয়াল হবে। আচ্ছা, সাদা কালার কখন পাওয়া যায় বলেন তো? সাদা কালার যখন আরজিবি ভ্যালু ম্যাক্স থাকে, মানে 255 ম্যাক্স না, ইকুয়াল থাকে, ইকুয়াল। আপনি যদি ধরেন আরজিবি আপনি 50-50-50ও দেন, তাও দেখবেন ওখানে সাদার ইয়ে আসবে, বাট ওই ইন্টেন্সিটিটা কম হবে। 50-50-50 দিলে সাদার ইন্টেন্সিটি কম হবে। আপনি যদি 255-255-255 দেন, তখন সাদার ইন্টেন্সিটি বেড়ে যাবে। কনসেপ্টটা কি বুঝলাম আমি? আচ্ছা স্যার, মানে কি সাদা এখানে কারেন্ট ইন্টেন্সিটি বোঝাবে, হোয়াইট এটা নাকি ব্লু গ্রিন রেড এর? সাদা আপনার রেড গ্রিন ব্লু, হ্যাঁ, মানে সাদা কালার আপনি কিভাবে পান আর কি, যে রেড গ্রিন ব্লু ভ্যালুগুলো সেম হইতে হবে, তাই না? এখন ধরেন আমি যদি রেড গ্রিন ব্লু 255-255-255 না দিয়ে 50-50-50 দেই, তাও কিন্তু আমি সাদা পাবো, বাট সাদার ওই ইন্টেন্সিটিটা 255-255-255 দিলে যে ইন্টেন্সিটি ওয়ালা সাদা পাবো, ওই সাদার থেকে কিন্তু কম ইন্টেন্সিটি পাবো, তাই না? তো ওইটাই খেয়াল করেন, আমার একেবারে সেন্টারে যেই সাদাটা, এই সাদাটা পাচ্ছি আমি, এখানে ইন্টেন্সিটি অনেক হাই পাচ্ছি দেখে আমার ওই এই সাদা কালারটা অনেক ব্রাইট দেখাচ্ছে। বাট আমি এই সেন্টার থেকে যত দূরে সরে যাচ্ছি, সাদাটা কিছুটা কম ইন্টেন্সিটি ওয়ালা হচ্ছে। বাট এখানে কিন্তু ওই আরজিবির ইন্টেন্সিটি সেমই। ধরেন এই সেন্টারে আরজিবির ইন্টেন্সিটি হচ্ছে ধরেন 10-10-10, বাট এই সাইডে ধরেন 2-2-2 করে। এই যে এখানে আমরা যেমন 1.05 বের করলাম, বুঝতে পারছি কি আমি কি বলতে চাইছি? ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করতেছে আপনার কালারটা কত গাঢ় হবে, ইন্টেন্স হবে। বুঝলাম? ওকে, যদি এটুকু বুঝে থাকি তাহলে এটাই হচ্ছে আপনার যে ফং ইলুমিনেশন মডেল, এবং এরকম একটা হুবহু ম্যাথ থাকবে যেখানে আপনাকে এন ভেক্টর দেয়া থাকবে, নরমালি সারফেস নরমাল ভেক্টর, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা দেয়া থাকবে। এটা নাও দেয়া থাকতে পারে যদি আমি বলে দেই, আমি এন এর ওটাতে পরে আসতেছি, বাট এল ভেক্টর ভি ভেক্টর এখানে যেমন হুবহু দেয়া আছে, এল ভেক্টর ভি ভেক্টর, নট নেসেসারিলি এটা ভেক্টর আপনাকে এই ভেক্টরই দেয়া থাকবে, আপনাকে এইভাবে পয়েন্টও দেয়া থাকতে পারে, এই পয়েন্ট দিয়ে দিলাম, এই পয়েন্ট দিয়ে দিলাম, আর এই লাইট সোর্সের পয়েন্ট দিয়ে দিলাম। তখন কিন্তু আপনাকে এল ভেক্টর ভি ভেক্টর এই দুইটা বের করতে হবে, এন্ড আর ভেক্টরটাও বের করতে পারতে হবে, এই যে রিফ্লেকশন ভেক্টরটা এই ফর্মুলা ইউজ করে। ঠিক আছে? এখন একটা কেস আছে যেখানে আপনাকে এন ভেক্টরটাও না দেয়া থাকতে পারে, সেটা হচ্ছে যদি আপনাকে এই যে সারফেসটা, এটা বলে কোন একটা স্ফিয়ারের সারফেস, যেমন এইখানে আমার যে অবজেক্ট গুলো দেখাচ্ছে এগুলো কি স্ফিয়ার, তাই না? গোলক। এখন আমি যদি আপনাকে ধরেন এখানে দেখাই, ধরেন এটা একটা স্ফিয়ার, হ্যাঁ, ধরলাম যে এটা একটা স্ফিয়ার, এটা সেন্টারের কোঅর্ডিনেট আপনাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে এর সেন্টারের কোঅর্ডিনেট, সেন্টার, এটার কোঅর্ডিনেট ধরেন আমি বলে দিচ্ছি কত, ধরেন 2,3,5, আর আমি বলতেছি যে এই স্ফিয়ারের উপরে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা অন্য কালার, এই পয়েন্টটা এই স্ফিয়ারের উপরে, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি বলে দিচ্ছি, ধরেন 7,10,12, সেই ক্ষেত্রে নরমাল ভেক্টরটা, যদি এই ক্ষেত্রে আপনাকে নরমাল ভেক্টর নাও দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে নরমাল ভেক্টরটা কোনটা হবে? সিম্পল এই সেন্টার আর ওই পয়েন্টের কানেক্টিং যে ভেক্টর, সেটা সেন্টার
আর এই পয়েন্টের যে কানেক্টিং ভেক্টর সেটাই আপনার নরমাল ভেক্টর। স্ফিয়ারের ক্ষেত্রে এটা সত্য, অন্য কোনো অবজেক্টের ক্ষেত্রে এটা সত্য না। স্ফিয়ারের ক্ষেত্রে যদি আপনাকে নরমাল ভেক্টর না দিয়ে আপনার স্ফিয়ারের সেন্টার আর স্ফিয়ারের উপরে একটা পয়েন্ট দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি নরমাল ভেক্টর এই দুইটা পয়েন্ট দিয়ে বের করতে পারবেন। ওই নরমাল ভেক্টরটা কি হবে এখানে সিম্পলি লিখে দেখাই। এক্ষেত্রে নরমাল ভেক্টরটা হবে আপনার 7, 10, 12 মাইনাস সেন্টারটা 2, 3, 5। এটা আপনার আসতেছে হচ্ছে 5, 7, 7। এটা আসবে আপনার নরমাল ভেক্টরটা স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার টু এই পয়েন্টটা যে ভেক্টরটা এটা নরমাল ভেক্টর, এটাকে আমাকে এন ক্যাপ বের করতে হবে পরে। এটা যখন আমি ফাইন্ড আউট করব এরপরে আমাকে এটা তো নরমালে নাই, সরি ইউনিটে নাই, তখন আমাকে এন ক্যাপ বের করতে হবে কিভাবে 5, 7, 7 এটাকে এর ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। স্কয়ার রুট অফ 25 যোগ 49 যোগ 49। বুঝতে পারছি? স্যার এটা কি আর লম্ব থাকবে তাইলে? হ্যাঁ, আপনার স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার থেকে যদি ওই স্ফিয়ারের উপর কোনো পয়েন্টে একটা ভেক্টর ড্র করেন তাহলে ওই ভেক্টরটা আসলে ওই সারফেসের সাথে লম্ব হয়, স্ফিয়ারের ওই সারফেসের সাথে। এইখানে যদি আমি ট্যানজেন্ট রাখি তাহলে বুঝবেন যে এটা আসলে লম্ব, যে এটা কিন্তু লম্ব এই ভেক্টরটা। তো এটাই সারফেস নরমাল ভেক্টর, তাই না? এই এনটা কিন্তু এই যে এই ভেক্টরটা কিন্তু সারফেস নরমাল ভেক্টর। তো সেক্ষেত্রে কিন্তু আমার এন ভেক্টরটা দিয়ে দেওয়া লাগতেছে না। আমি যদি সেন্টার আর এই পয়েন্টটা দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই বের করতে পারবেন এনটা। বুঝতে পারছে কি? এখন আমি তাহলে আপনাদেরকে একটা এই ফং মডেল থেকে একটা কোশ্চেন বলে দিই যে কি রকম কোশ্চেন হইতে পারে। সিম্পলি আপনাকে এরকম একটা স্ফিয়ার দিয়ে দিলাম, স্ফিয়ারের সেন্টার বলে দিলাম, ঠিক আছে? সেন্টার আমি একটা একেবারে নিউ পেজেই দেখাই। একটা স্ফিয়ার নিচ্ছি আমি, ধরেন একটা স্ফিয়ার নিচ্ছি আমি আপনাকে কোশ্চেনে বলবো যে ধরেন এটা সেন্টার হচ্ছে এটা, সেন্টারের কোঅর্ডিনেট বলে দিলাম ধরেন 4, 5, 6 আর বললাম যে এই স্ফিয়ারের উপর একটা পয়েন্ট আছে, পয়েন্টার কোঅর্ডিনেট বলে দিলাম ধরেন এই পয়েন্টটা, এটার কোঅর্ডিনেট ধরেন বলে দিলাম 10, 11 না 15, 20। আপনি তারপরে বললাম আপনার আইটা আছে, আই ড্র করি, যে বললাম যে আই আছে এখানে, এটার পয়েন্ট বলে দিলাম -3, -8, -12 লাইট সোর্সটা বলে দিলাম, কোঅর্ডিনেট বলে দিলাম 17, 19, 23 কিছু একটা বলবো। তাহলে আপনার কি কি বললাম, আইটা কোথায় আছে, লাইট সোর্সটা কোথায় আছে, পয়েন্ট বলে দিচ্ছি, স্ফিয়ারের সেন্টারটা কোথায়, আর একটা স্পেসিফিক পয়েন্ট বলে দিলাম। আপনাকে বললাম এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করে। আপনাকে কি কি কোশ্চেনে বলা থাকবে, এই যে কে, কেডি আর কেএস দিয়ে দেওয়া থাকবে, এন বলা থাকবে, আর এই ভেক্টর গুলো বলা থাকবে না। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে এন ভেক্টরটা বের করতে হবে। এন ভেক্টর কিভাবে বের করব আমি এখন আর দেখাচ্ছি না, মানে আমি এটা হবে আমার এন ভেক্টর, এটা আপনারা বের করে ফেলবেন। তারপর কিন্তু এন ভেক্টর বের করলে হবে না, শুধু এন ভেক্টরটা বের করে এন ক্যাপ বের করতে হবে। এন ক্যাপ বের হয়ে গেল, এন ভেক্টর বের করে
তারপরে আপনাকে বের করতে হবে, এটা যেহেতু লাইট সোর্স তাহলে এল ভেক্টরটা বের করতে হবে। এই পয়েন্ট থেকে লাইট সোর্স বরাবর এল ভেক্টরটা বের করবেন সিম্পলি, যেভাবে এন ভেক্টর বের করছেন সিমিলারলি আপনার এখান থেকে ভি ভেক্টরটা বের করবেন। আই দেওয়া থাকবে যে এখানে ভি ভেক্টর বের করলাম। এন্ড ফাইনালি এই সবগুলোরই এল ক্যাপ বের করা লাগবে। এল ভেক্টর বের করার পর এল ক্যাপ, ভি ভেক্টর বের করার পরে ভি ক্যাপ। এন্ড ফাইনালি কি করব, এই তিনটা বের করার পর আমার আর ভেক্টর বের করা লাগবে। আর ভেক্টরের ফর্মুলা কি ছিল? আর ভেক্টর ইজ ইকুয়াল টু ছিল 2 ইনটু এন ভেক্টর ডট এল ভেক্টর ক্যাপ। আসলে এগুলো সব আমি ক্যাপ গুলো এখন লিখতেছি না। আচ্ছা, আমি এল ক্যাপ ডট এল ক্যাপ মাইনাস ইনটু এন ক্যাপ মাইনাস এল ক্যাপ, তাই না? এই ছিল না ফর্মুলা? এখান থেকে আপনি আর পাবেন, আর বের করার পরে আর ক্যাপটা বের করতে হবে। সিম্পল। এই আর ক্যাপ বের করলেন, এই ফ্যাক্টর গুলো ফাইন্ড আউট হয়ে গেল। দেন আপনি স্টেপ বাই স্টেপ, এগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে। এমবিয়েন্ট ইন্টেন্সিটি কত হবে, ডিফিউজ ইন্টেন্সিটি কত হবে, এন্ড ফাইনালি স্পেকুলার ইন্টেন্সিটি কত হবে, তিনটা অ্যাড করে দিন। ঠিক আছে? এখানে কিন্তু পাওয়ার দিতে হবে, এটা খেয়াল রাখেন, ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এটা বুঝতে পারছি? জি স্যার। আর কি কোনো কোশ্চেন হচ্ছে আপনার? একটা কনসেপ্ট ইলুমিনেশন মডেল, এখান থেকে একটা শিওর একটা ম্যাথ থাকবে। তাহলে আমি যেই দুটো ম্যাথ দেখাইলাম, এটা একটা, আর একটা ভার্সন এখানে দেখাইলাম আপনাদের। দুটো ভালোভাবে প্র্যাকটিস করিয়েন, ভালোভাবে বুঝে আসিয়েন যে কি করতে হচ্ছে, তাহলেই হবে, তাহলেই পারবেন। এটা এত ডিফিকাল্ট না। ঠিক আছে, এরপর আসছি আর একটা শুরু করবো আমি, সেটা হচ্ছে আপনার প্রজেকশন। হ্যাঁ, আজকে আমি জাস্ট একটু থিওরিটিক্যাল কনসেপ্ট দিব, এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আজকে দেখাবো না, নেক্সট ক্লাসেই দেখাবো। প্রজেকশন ট্রান্সফরমেশন, আমরা অলরেডি অনেকগুলো ট্রান্সফরমেশন শিখে গেছি, তাই না? ফার্স্ট অফ অল আমরা শিখছি মডেলিং ট্রান্সফরমেশন। ওইখানে আমরা মডেলিং ট্রান্সফরমেশন অনেক কিছু দেখছি, ট্রান্সলেশন, রিফ্লেকশন, রোটেশন, স্কেলিং। তারপরে আমরা দেখলাম ভিউইং ট্রান্সফরমেশন। তারপরে যে ট্রান্সফরমেশনটা আসে সেটা হচ্ছে প্রজেকশন ট্রান্সফরমেশন। প্রজেকশন ট্রান্সফরমেশন কনসেপ্টটা কি? এটা হচ্ছে আমাদের তো ওয়ার্ল্ড, আমরা যা দেখি সবকিছু আসলে 3D, তাই তো? বাট যখন আপনি প্রজেক্ট করবেন, আপনার স্ক্রিন তো আর 3D না, আপনার স্ক্রিন তো 2D। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রজেক্ট করতে হবে 2D প্রজেকশন। 3D ওয়ার্ল্ড থেকে আপনার জিনিসপত্র আসবে 2D ওয়ার্ল্ডে। তো এইটা কিভাবে আনা যায়, এইটাকে এইটার জন্য যে ট্রান্সফরমেশন, যে 3D ওয়ার্ল্ডের জিনিসপত্রকে আমরা 2D ওয়ার্ল্ডে নিয়ে আসবো বা ট্রান্সফর্ম করবো, দ্যাটস ইট। আমরা তো ট্রান্সফরমেশন অনেক করছি, এতদিনে বুঝে যাওয়ার কথা যে ট্রান্সফরমেশন আসলে কি করে। একটা অ্যারেঞ্জমেন্ট বা একটা কনফিগারেশন থেকে আমার সিম্পলি জাস্ট আরেকটা কনফিগারেশনে নিয়ে যায়। সিমিলারলি এখানেও প্রজেকশনের কনসেপ্টটা হচ্ছে আপনার 3D ওয়ার্ল্ডের জিনিসকে আমরা প্রজেক্ট করবো 2D ওয়ার্ল্ডে। ঠিক আছে? তো এই যে এখানে ওই জিনিসগুলোই বলা আছে যে উই শ্যাল লিমিট আওয়ারসেলফ টু দ্য প্রজেকশন ফ্রম 3D টু 2D। আমি চাইলে অনেক হায়ার ডাইমেনশন থেকে লোয়ার ডাইমেনশনে প্রজেক্ট করতে পারি, বাট ওগুলো আমরা আসলে বুঝবো না। আমাদের যেটা আমরা বুঝি সেটা হচ্ছে 3D থেকে 2D তে প্রজেক্ট করি। আচ্ছা, এখন প্রজেকশন আমরা কই করব? একটা প্লেনের উপরে করব, তাই তো? আমরা যেটা সব থেকে ভালো বুঝবো সেটা হচ্ছে প্রজেক্টরের এক্সাম্পল। যে প্রজেক্টরে কি হয়, আপনার প্রজেক্টরের লাইট বিম একটা আমার স্ক্রিন 2D স্ক্রিনের উপর পড়ে, ওই স্ক্রিনে আমরা তখন দেখতে পাই। সো ওটা কিন্তু একটা আমার প্রজেকশন, এবং ওটা 2D প্রজেকশন, কারণ আমার প্রজেক্টরের স্ক্রিন তো আর 3D না, 2D। তো আমি যদি আপনাকে এই এক্সাম্পলটা একটু বোঝানোর ট্রাই করি, খেয়াল করেন। এটা হচ্ছে আমার সেন্টার অফ প্রজেকশন। সেন্টার অফ প্রজেকশন কি জিনিস? আমরা ভিউইং কোঅর্ডিনেট সিস্টেম করে আসছি। ভিউইং কোঅর্ডিনেট সিস্টেমে
যে ক্যামেরা যেই জায়গায় ছিল, ক্যামেরা বা আই, ওইটাই কিন্তু আমার সেন্টার অফ প্রজেকশন। ক্যামেরার পজিশন বা আয়ের পজিশনটাই কিন্তু আমার সেন্টার অফ প্রজেকশন, ওইটাই। তো ধরেন আপনার আই এখানে আছে বা ক্যামেরা এখানে আছে, আপনি এই লাইনটাকে দেখতেছেন, বাট আপনি দেখতেছেন কোথায়? আপনার প্রজেকশন করতেছেন এই প্লেনে, আপনি দেখতেছেন তো 2D, 3D ওয়ার্ল্ডের জিনিস আপনি 2D তে কনভার্ট করে দেখতেছেন। তো আপনি দেখবেন কোথায়? ধরেন আপনার প্রজেকশন প্লেনটা হচ্ছে এটা, এটাই হচ্ছে ওই যে ভিউইং প্লেন। যদি আপনাদের একটু রিক্যাপ করাই দিই, এই যে ভিউ প্লেনটা যে ছিল, এটাই হচ্ছে আমার প্রজেকশন প্লেন, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি, যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে তো বলবেনই, তারপরে যদি কনফিউশন থাকে এই ভিউ প্লেনের কনসেপ্ট কি বা প্রজেকশন প্লেনের কনসেপ্ট কি, কেন এরকম, এটা একটু নিজেরা গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। আমি চাইলে কিছু লিংক দিয়ে দিব। তো এইখানে দেখেন আমার এই যে ভিউইং প্যারামিটারস, আমরা যখন ভিউইং কোঅর্ডিনেট সিস্টেম বা ভিসিএস টা এস্টাবলিশ করতেছিলাম, তখন আমার কিছু ভিউইং প্যারামিটারস ছিল, তাই না? আমরা ভিসিএস এস্টাবলিশ করার জন্য সব প্যারামিটার ইউজ করি না, পজিশনটা করছিলাম আই পজিশন, এটাই হচ্ছে আমার প্রজেকশন, এই যে সেন্টার অফ প্রজেকশন। তারপরে আপনার ওরিয়েন্টেশনটা ইউজ করছিলাম, বাট এই যে অ্যাপারচার, ফিল্ড অফ ভিউ, এক্সপফ, এফওভি, ওয়াই এফওভি, ফিল্ড অফ ভিউ, এটা ইউজ করি নাই। আর এই যে ভিউ প্লেন নরমাল ইউজ করছি, বাট ভিউ প্লেন কনসেপ্ট ইউজ করি নাই। আমি বলছিলাম যে প্রজেকশন ট্রান্সফরমেশনে করব, সেটাই আমরা এখন করব। এইটাই হচ্ছে আমার ওই যে ভিউ প্লেন বা প্রজেকশন প্লেন, মানে আমার ওয়ার্ল্ডের সবকিছু আমি আসলে এই প্রজেকশন প্লেনের থ্রুতেই দেখব। মানে এই প্রজেকশন প্লেনে আমি আগে ওগুলোকে প্রজেক্ট করব, আমার ওয়ার্ল্ডের যা কিছু আছে 3D ওয়ার্ল্ডে, এই যে দেখেন 3D থেকে আমি 2D তে আগে প্রজেক্ট করব, দেন আমার ক্যামেরা ওগুলোকে দেখবে বা ক্যামেরা ক্যাপচার করবে। সো এখন এটা তো আমার 3D ওয়ার্ল্ডে আছে, তাই না? এই যে আমি যদি এই পয়েন্টটাকে খেয়াল করি, এই পয়েন্টটা, এটা তো আমার 3D ওয়ার্ল্ডে আছে, আর আমি এটাকে প্রজেক্ট করতে চাচ্ছি আমার এই প্রজেকশন প্লেনে। তো এটা প্রজেকশন আমি কিভাবে করব? আমার যে সেন্টার অফ প্রজেকশন আছে বা ভিউইং পয়েন্টটা আছে বাই পজিশন, এটা থেকে আমার ওই পয়েন্টটা, অ্যাকচুয়াল পয়েন্টটা 3D ওয়ার্ল্ডে যে পয়েন্ট আছে, এটা কানেক্ট করে দিব। এটা যদি আমি কানেক্ট করে দেই, তাহলে আমার যে প্রজেকশন প্লেনের সাথে যেই পয়েন্টটি ইন্টারসেক্ট করতেছে, এই যে এখানে আমার ইন্টারসেক্ট করতেছে, তাই না? আমার এই কানেক্টিং লাইনটা সেন্টার অফ প্রজেকশন আর এই পয়েন্টের কানেক্টিং লাইনটা আমার কোথায় ইন্টারসেক্ট করতেছে? ভিউইং প্লেন বা প্রজেকশন প্লেনের এই পয়েন্টে। এইটাই হবে আমার এ পয়েন্টের প্রজেকশন অন দিস প্লেন। এ পয়েন্টের প্রজেকশন এ প্রাইম, এইটাই হচ্ছে আমার এই যে 3D থেকে 2D তে আসা। আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এ প্রাইমটা কত। ধরেন এ যদি আমার 2, 3, 4 হয়, তাহলে এই প্লেনটার বৈশিষ্ট্য আমার জানা আছে, এই প্লেনটা সবকিছু আমাকে বলা থাকবে, আমার এ প্রাইমটা বের করতে হবে। সিমিলারলি বি এর প্রজেকশনটা কত হবে এই প্লেনে, আমি প্রজেকশন, সেন্টার অফ প্রজেকশন থেকে বি এর সাথে একটা লাইন কানেক্ট করব, করার কারণে ওই লাইনটা আমার প্রজেকশন প্লেনের সাথে যেখানে ইন্টারসেক্ট করবে, এই যে এখানে ইন্টারসেক্ট করছে, সেটাই হবে বি এর প্রজেকশন অন দিস প্লেন, অন দিস প্রজেকশন প্লেন, এই বি প্রাইম। তো আমার আসলে গোল হচ্ছে আমার এর জন্য এ প্রাইম বের করতে হবে, বি এর জন্য বি প্রাইম বের করতে হবে। সেটা হচ্ছে এর প্রজেকশন, এটা হচ্ছে বি এর প্রজেকশন, ঠিক আছে? এ প্রাইমটা হচ্ছে এর প্রজেকশন, বি প্রাইমটা হচ্ছে বি এর প্রজেকশন। আমার ওই যে আমরা এ প্রাইম ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলতাম ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ইনটু এ গুণ করতাম হোমোজেনাস কোঅর্ডিনেটর, পেয়ে যেতাম এ প্রাইম। সিমিলারলি আমরা এখানেও একটা প্রজেকশন ম্যাট্রিক্স, প্রজেকশন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফাইন্ড আউট করব, যেখানে কি হবে যে আমার এ পয়েন্টটা দেয়া থাকবে, ওই ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে আমি এ প্রাইমটা পেয়ে যাব। দ্যাটস ইট, সিম্পল ট্রান্সফরমেশন আমরা যেভাবে করছি ওই কনসেপ্ট। আচ্ছা, এখন আসি, এই ধরনের প্রজেকশনকে বলা হয় পার্সপেক্টিভ প্রজেকশন। প্রজেকশন দুই ধরনের আছে, যদি এই স্লাইডটা আপনাদের দরকার নেই, এটা স্কিপ করবেন। দুই ধরনের প্রজেকশন আছে, একটাকে বলা হয় পার্সপেক্টিভ প্রজেকশন আর একটা বলা হয় প্যারালাল প্রজেকশন। পার্সপেক্টিভ প্রজেকশন কোন জিনিসটা? পার্সপেক্টিভ প্রজেকশনে আপনার যে সেন্টার অফ প্রজেকশনটা আছে, এটা কিন্তু কোশ্চেনে আসতে পারে, ভালো মতো মাথায় রাখবেন। এই যে ডিফারেন্স বিটুইন পার্সপেক্টিভ প্রজেকশন এন্ড প্যারালাল প্রজেকশন,
কিন্তু কোশ্চেনে আসতে পারে। আপনি অ্যান্সার কিভাবে করবেন এখানে সুন্দরভাবে বলা আছে। আপনি চাইলে আপনি এই ড্রয়িংটা দিয়ে দিতে পারেন যে পার্সপেক্টিভ প্রজেকশনের ড্রয়িং এটা, দেন প্যারালাল প্রজেকশনের ড্রয়িং এটা, আর একটু জাস্ট বলে দিলেন যে পার্সপেক্টিভ প্রজেকশনে কি হয়, প্যারালাল প্রজেকশন কি হয়, তাহলে ফুল মার্কস। তো পার্সপেক্টিভ প্রজেকশনে কি হয়, আপনার যে সেন্টার অফ প্রজেকশন এটা ফাইনাইট ডিস্টেন্স দূরে থাকে, ঠিক আছে? এটা কিন্তু ইনফাইনাইট দূরে থাকে না, এটা ফাইনাইট কোথাও থাকে, এটা আপনি দেখতে পাবেন যে এখানে সুন্দরভাবে বলা আছে। If the key factor is the center of projection or COP, if the distance to the center of projection is finite, and এই পয়েন্টে যদি ফাইনাইট কোথাও থাকে, কোথায় থেকে এই ভিউ প্রজেকশন প্লেন বা ভিউ প্লেন থেকে যদি ফাইনাইট কোনো ডিস্টেন্সে থাকে, তাহলে ওই প্রজেকশনটাকে আমরা বলবো পার্সপেক্টিভ প্রজেকশন। পার্সপেক্টিভ কেন? এই পয়েন্টের পার্সপেক্টিভ এইটার প্রজেকশন দেখতেছি, যে এই লাইনটার, এটা তো 3D তে, এইটার এই ভিউ প্লেন বা এই প্রজেকশন প্লেনের প্রজেকশন হচ্ছে আসলে এইটা। আপনি ছায়া হিসেবে চিন্তা করতে পারেন যে এই লাইনে ছায়া হচ্ছে এটা প্রজেকশন, এটা হচ্ছে এই পয়েন্টের পার্সপেক্টিভ, এই জন্য এটাকে বলা হয় পার্সপেক্টিভ প্রজেকশন। মেইন কনসেপ্টটা কি, যে পার্সপেক্টিভ প্রজেকশনের সেন্টার অফ প্রজেকশন অর সিওপিটা আমার ফাইনাইট ডিস্টেন্স দূরে থাকবে, ডিস্টেন্স টু দ্য সেন্টার অফ প্রজেকশন ইজ ফাইনাইট, পার্সপেক্টিভ। আর প্যারালালে মেইন ডিফারেন্সটা হচ্ছে, দেখেন এখানে কি কোনো সিওপি আছে দেখতে পাইতেছেন? নাই, এটা তার মানে কই আছে? ইনফিনিটিতে আছে। এই জন্য এই দুইটা লাইন প্যারালাল হয়ে গেছে, বুঝতে পারছি? যেহেতু ইনফিনিটিতে আছে, তাহলে এ থেকে ওই লাইনটা প্যারালালি চলে গেছে ওই সিওপিতে, কারণ ইনফিনিটিতে অনেক দূরে, বি থেকে প্যারালালি গেছে। তো যদি আপনার সিওপিটা ইনফাইনাইট দূরে থাকে প্রজেকশন প্লেন থেকে, তাহলে ওই প্রজেকশনটাকে আমরা বলি প্যারালাল প্রজেকশন, ঠিক আছে? তো এই কোশ্চেন কিন্তু আসতে পারে যে স্টেট দ্য ডিফারেন্স বিটুইন পার্সপেক্টিভ প্রজেকশন এন্ড প্যারালাল প্রজেকশন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপরে এখানে কিছু ডিফারেন্স বলা আছে, আপনারা এগুলো পড়লেই বুঝবেন। পার্সপেক্টিভ প্রজেকশনে একটা কনসেপ্ট আছে, পার্সপেক্টিভ ফোরশর্টেনিং। এই কনসেপ্টটা কি আমরা একটু পরে দেখব। এটা দেখেন বলছে যে পার্সপেক্টিভ, আপনারা চাইলে এইটুকু লিখতে পারেন বা জাস্ট উপরের প্রিভিয়াস স্লাইডে যা দেখালেন ডিফারেন্স ওইটু লিখলেই এনাফ। এই যে ভিজুয়াল ইফেক্ট ইজ সিমিলার টু হিউম্যান ভিজুয়াল সিস্টেম, আমাদেরটা যেমন পার্সপেক্টিভ প্রজেকশন। পার্সপেক্টিভ প্রজেকশনে পার্সপেক্টিভ ফোরশর্টেনিং একটা কনসেপ্ট আছে, এটা আমরা দেখবো। যে সাইজ অফ পার্সপেক্টিভ ফোরশর্টেনিং কাকে বলে এটাও বুঝতে হবে। সাইজ অফ অবজেক্টস ভ্যারিজ ইনভার্সলি উইথ দ্য ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ প্রজেকশন, কি আমি বুঝাবো না একটু পরে। প্যারালাল প্রজেকশনে এটা আবার নাই, কোনো পার্সপেক্টিভ প্যারালাল প্রজেকশনে কোনো ফোরশর্টেনিং হয় না। এগুলো একটু পড়ে নিন। প্যারালাল প্রজেকশন আবার দুই ধরনের, একটা হচ্ছে অর্থোগ্রাফিক, একটা অবলিক। আমার দরকার নাই আপাতত, আমরা পার্সপেক্টিভ প্রজেকশনেই থাকবো। এগুলো এই পেজগুলো দরকার নেই, এগুলো আমি স্কিপ করে রাখছি অলরেডি, তো আপনাদের পাওয়া লাগবে না, এগুলো পরীক্ষায় থাকবে না। অবলিক প্রজেকশন থাকবে না। আচ্ছা, ভ্যানিশিং পয়েন্ট এটা থাকবে। ভ্যানিশিং পয়েন্ট কাকে বলে একটু দেখেন কি বলছে, যে প্যারালাল লাইনস নট প্যারালাল টু দ্য প্রজেকশন প্লেন on the object converge at a single point in the projection, the vanishing point. আচ্ছা, আমি আপনাকে বুঝাই। এই ফিগারটা খেয়াল করেন, এটা আপনার হচ্ছে সিওপি, সেন্টার অফ প্রজেকশন, ঠিক আছে? এই যে এই পারপেন্ডিকুলার প্লেনটা, এটা হচ্ছে আপনার ভিউ প্লেন বা প্রজেকশন প্লেন। এই যে এই দুইটা লাইন, এই প্লেনে যে এই প্লেনটাতে দেখেন এই দুইটা লাইন প্যারালাল আছে, তাই না? এবং এখানে আমরা অনেকগুলো প্যারালাল লাইন ড্র করছি, বাট এই লাইনগুলোর যদি আমি আমার ভিউ প্লেনে বা প্রজেকশন প্লেনে প্রজেকশন নেই, তাহলে দেখবেন ওই লাইনগুলো ছোট হইতে 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 একটা সার্টেন টাইম পরে যত দূরে যাবে এটা একটা পয়েন্টে যায় মিলিত হবে। এটাকেই বলা হচ্ছে ভ্যানিশিং পয়েন্টস। তো এটাই বলা হয়েছে যে প্যারালাল লাইনস, এই যে প্যারালাল লাইনস, দিস আর দ্য প্যারালাল লাইনস নট প্যারালাল টু দ্য প্রজেকশন প্লেন। এই প্রজেকশন প্লেনের সাথে তো এই লাইনগুলো প্যারালাল না। On the object converge at a single point. এই লাইনগুলো যত দূরে যাবে একটা টাইম পরে একটা সিঙ্গেল পয়েন্টে যে কনভার্জ হবে, কনভার্জ হওয়ার এই পয়েন্টটাকে বলা হয় ভ্যানিশিং পয়েন্ট। সো এটার ডেফিনেশনটা আপনাদের লাগতে পারে, জিজ্ঞাসা করতে পারে যে ভ্যানিশিং পয়েন্টটা কি, ভ্যানিশিং পয়েন্ট বলতে কি বুঝি আমরা। ওকে,
তারপরে এই যে পার্সপেক্টিভ ফরশর্টেনিং এর যে ডেফিনেশনটা দেখেন, আপনার যদি সেন্টার অফ প্রজেকশন এইটা হয়, এটা যদি আপনার অবজেক্ট হয়, এখানে যদি আপনি এটা প্রজেকশন নিতে চান, আপনি খেয়াল করেন আপনি সেন্টার অফ প্রজেকশন থেকে যত the farther an object is from the COP the smaller it appears. হ্যাঁ, এই অবজেক্টটা যত দূরে যাবে আপনার কিন্তু অবজেক্টটা ছোট মনে হবে। মানে এটা যখন আপনি সেম এই প্লেনেই ধরেন, এখানে একটা প্লেন নিছি আমি, এখানে একটা প্লেন আছে, এই অবজেক্টটা এটা যদি আপনি দূরে সরাইতে থাকেন তাহলে আপনার কিন্তু ওই অবজেক্টটা ছোট দেখানো শুরু করবে। মানে the farther an object is from the COP, এই COP থেকে আপনার অবজেক্ট যত দূরে সরাবে আপনার কিন্তু এই অবজেক্টটা যদি কাছে থাকতো, আরো কাছে আসতো, তখন কিন্তু এটা একটু উপর দিয়ে চলে যেত, তাই না, এই লাইনটা, তাহলে আপনার প্রজেকশনটা একটু বড় হইতো। বাট এই অবজেক্টটা যত দূরে যাবে এই লাইনটা তো নামা শুরু করবে, আপনার প্রজেকশনটাও তত ছোট হওয়া শুরু করবে। তো এটাই বলা হয়েছে, এটাই হচ্ছে পার্সপেক্টিভ ফরশর্টেনিং, যে the farther an object is from the COP, যত দূরে আমার অবজেক্ট থাকবে the smaller it appears, তত ছোট ওই অবজেক্টটাকে মনে হবে। যদি আমার ভিউ প্লেনটা এখানে থাকে, এই অবজেক্টটাকে আমি যত দূরে সরাবো আমার ভিউ প্লেন ওই অবজেক্টটাকে তত ছোট দেখানো শুরু করবে। তো এটাই হচ্ছে আমার পার্সপেক্টিভ ফরশর্টেনিং এর কনসেপ্ট। এখানে যেমন একটা এক্সাম্পল দেখানো হয়েছে, বলা হয়েছে এই মাছটার দাম নাকি 10 লাখ টাকা। মনে হয় প্রথম আলো না কোন পত্রিকায় দেয়া হয়েছে, হ্যাঁ প্রথম আলোতে। দেখে কি মনে হচ্ছে এই মাছটার দাম 10 লাখ টাকা? আচ্ছা, আমাকে একজন গেস করে বলেন যে এই মাছটার ওজন কতটুকু হইতে পারে, ভর আর কি, ভর কতটুকু হইতে পারে, কেউ গেস করে? 10 লাখ টাকা দাম। র‍্যান্ডম গেস কত? 2 কেজি। কত? 2 কেজির দাম 10 লাখ টাকা? আই ডোন্ট নো, বড় তো পিকচার করতে পারে। পোপা মাছটার দাম মানে পোপা মাছ আমি জানি না আসলে পোপা মাছ কি মাছ, বাট এই মাছটার 2 কেজি। আচ্ছা দেখি 33 কেজি। কিন্তু ছবি দেখে কি মনে হচ্ছে এই মাছটা 33 কেজি? না, কারণ আপনার ক্যামেরায় আপনি যদি অনেক কাছে গিয়ে ছবি তুলেন এটা ধরবেই না ওই ক্যামেরাতে। ক্যামেরাটা কি করা হয়েছে, অনেক উপর থেকে তোলা হয়েছে ছবিটা। তো উপর থেকে ছবি তোলার কারণে এটা পার্সপেক্টিভ ফরশর্টেনিং হয়ে গেছে, দেখতে ছোট মনে হচ্ছে, যেটা আপনার রিয়েল লাইফেও কিন্তু হয়। রিয়েল লাইফে আপনি খেয়াল করবেন বড় জিনিস শুট করে ছোট দেখাচ্ছে, বাট আসলে ওটা অ্যাকচুয়ালি এত ছোট না। এটাই হচ্ছে পার্সপেক্টিভ ফরশর্টেনিং এর কনসেপ্ট। এখানে কম্পারিজনের জন্য পাশে লেফট কর্নার, হ্যাঁ হ্যাঁ, পায়ের সাথে কম্পেয়ার করেন আপনি, দেখেন এই পায়ের সাথে এটা মানে এই, হ্যাঁ এইটুকুই, মানে জাস্ট লেজটুকুই পায়ের সমান, তাই না? এই যে লেজটুকুই দেখেন পায়ের সমান না, এই লেজটুকু যদি পায়ের সমান, পায়ের থেকেও বড় লেজটা, বুঝেই যাচ্ছে যে এটা বড় হবে। তো এটাই হচ্ছে পার্সপেক্টিভ ফরশর্টেনিং, মানে অনেক উপর থেকে ছবিটা তোলা হয়েছে, নাহলে আসলে মাছটা ধরতো না ফুল ফ্রেমে। এইটাকেই বলা হচ্ছে পার্সপেক্টিভ ফরশর্টেনিং। ঠিক আছে, যেমন এখানে ভ্যানিশিং পয়েন্টে একটা কনসেপ্ট দেখানো হয়েছে। এই লাইনগুলো যদি আমি প্যারালালি কানেক্ট করি, তো ইনফাইনাইট ডিসটেন্স দূরে গিয়ে এগুলো কানেক্ট হবে একটা পয়েন্টে, যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আচ্ছা, প্রজেকশন ম্যাথমেটিক্স আছে, আজকে আর ওই ম্যাথটা আমি দেখাবো না, আমরা নেক্সট ক্লাসে প্রজেকশনের ম্যাথ দেখাবো, সিটির পরে হয়তো বা ইনশাআল্লাহ যদি টাইম থাকে আমি ক্লাস নিয়ে ট্রাই করব। এই পর্যন্ত তাহলে এই প্রজেকশনের যে কনসেপ্ট গুলো বলা হলো, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? ফার্স্ট অফ অল এই যে এইটা পার্সপেক্টিভ প্রজেকশন ভার্সেস প্যারালাল প্রজেকশন, এটা ভালোভাবে বুঝতে হবে, এই ডিফারেন্সটা আসতে পারে। তারপরে কি ছিল, ওই যে পার্সপেক্টিভ ফরশর্টেনিং বলতে কি বোঝায় এটা আসতে পারে, এরকম মানে ছোটখাটো শর্ট কোশ্চেন চাইতে পারে। এন্ড ভ্যানিশিং পয়েন্টস বলতে কি বোঝায়, এই কোশ্চেনগুলো আস্ক করতে পারে কোশ্চেন। ঠিক আছে, যদি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এটা এন্ড করবো মিটিংটা। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা মিটিংটা এখানে শেষ করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।